আপনারা সবার পেজ ক্রিয়েট করার কথা ছিল, সবাইকে পেজ ক্রিয়েট করছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এটা একটা পেজ আছে। ও আচ্ছা, থাকলে ক্রিয়েট করার দরকার নাই, যাদের নাই তাদের বলছে আর কি, সবারই তো এখন পেজ আছে মোটামুটি। আচ্ছা, আজকে আমাদের কথা ছিল যে আমরা হচ্ছে অডিয়েন্স টার্গেটিংটা একটু ভালোভাবে শিখবো, অডিয়েন্স টার্গেটিংটা কিভাবে করে আমরা এইগুলো নিয়ে মেইনলি জানবো। তো কোনো একটা পেজে আমরা যখন অ্যাড দিব, অ্যাড দেওয়ার জন্য আমাদের প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তো অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারটা হচ্ছে, যখন আমরা মেইনলি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করি তখন ফেসবুক আমাদেরকে ফেসবুক আইডির সঙ্গে সঙ্গে একটা করে অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক ভাবে দিয়ে দেয়। তো এই জন্য আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমাদের অলরেডি সবার একটা করে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং সেই অ্যাড অ্যাকাউন্টটাকে ব্যবহার করে আমরা মেইনলি হচ্ছে অ্যাডটা দিব আর কি। ওকে, এখন অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য আমরা আমাদের পেজের একটু ডান বাম পাশে দেখবো, এখানে দেখেন একটা অপশন আছে লেখা অ্যাড ম্যানেজার। আমরা এই অ্যাড ম্যানেজারের ভিতরে চলে যাব, ক্লিক করব। ওকে, অ্যাড ম্যানেজারের ভিতরে যাওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এখানে অনেক কিছু আছে। আমরা প্রত্যেকটা বিষয়ে জানবো, তবে আস্তে আস্তে জানার চেষ্টা করব। ওকে, আমি একটু আমার একটু ওয়েট করেন। আচ্ছা, একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কি কি থাকে এইটা বোঝার জন্য আমরা বসে যাই। আচ্ছা দেখেন, আমরা যখন এই অংশে আসব, আসার পরে একদম উপরের দিকে লেখা আছে ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইনের পাশে দেখেন এইখানে একটা অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টটা মেইনলি হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা যখন ফেসবুক আইডি ক্রিয়েট করি তখন ফেসবুক আমাদেরকে অটোমেটেড ভাবে একটা করে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়। তো সেই অ্যাড অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পারতেছি, এটা আমার অ্যাড অ্যাকাউন্ট। এইটা ছাড়াও আমার আসলে একাধিক অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা আমি বিভিন্ন সময় ক্রিয়েট করছি। তো প্রোফাইলের সঙ্গে অটোমেটেড ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়। সো আমাদের আপাতত অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তো আমরা মেইন কাজ হচ্ছে আমরা আমাদের এই পেজে একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাবো। ওকে, আমরা একটা পেজে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট চালাবো, এখানে কি কি আছে আমরা এই ইন্টারফেসটা একটু একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এই পাশে দেই, প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং সেটিং, বিলিং অ্যান্ড পেমেন্ট, ইভেন্ট ম্যানেজার, অল টুলস।
আচ্ছা, অল টুলস আবার যদি ক্লিক করি, আমরা এখানে অনেক ধরনের টুলস দেখতে পারতেছি। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা আপাতত আমরা এখান থেকে আসছি হচ্ছে ক্যাম্পেইনে ক্লিক করছি, বা এটা অটোমেটেড ভাবে ক্লিক করাই থাকে। যখন আমরা ক্যাম্পেইনে ক্লিক করি, এইখানে তিনটা জিনিস দেখতেছি: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। আচ্ছা, তো এইগুলো আসলে কি? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। ক্যাম্পেইন, ধরেন একটা ক্যাম্পেইন, এই একটা ক্যাম্পেইনের মধ্যে থাকে হচ্ছে মাল্টিপল অ্যাড সেট। কারণ আরো অ্যাড সেট থাকতে পারে। আবার এই অ্যাড সেট গুলোর ভিতরে থাকে হচ্ছে মেইনলি আমাদের যে অ্যাড গুলা। এটা হচ্ছে একটা অ্যাড এর হায়ারার্কি ফেসবুকের ক্ষেত্রে। এটার ভিতরে থাকে হচ্ছে আমাদের অ্যাডস। তো একটা ক্যাম্পেইন থাকে, তার মানে আমাদের প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। আমরা প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, তারপরে ক্যাম্পেইনের ভিতর থেকে আমরা অ্যাড সেট ক্রিয়েট করি, যে কয়টা প্রয়োজন হয় সেই অ্যাড সেট থেকে আমরা আবার অ্যাড ক্রিয়েট করি। এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে। তো আমরা সর্বোচ্চ কয়টা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, কয়টা অ্যাড সেট ক্রিয়েট করতে পারবো, এটা ওটা ফিক্সড। আমরা যদি এইটা একটু দেখি যে আমরা কতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। লিমিট, এইখানে ফেসবুক বলতেছে যে আমি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড কতগুলো তৈরি করতে পারবো। দেখেন, ইন রেগুলার অ্যাকাউন্ট, আমাদের যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলোকে আমরা বলেছি রেগুলার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলো নর্মাল সাধারণ অ্যাকাউন্ট। এইখানে ইউ ক্যান হ্যাভ আপ টু 50 অ্যাডস ইন ইচ অ্যাড সেট। তার মানে আমরা যে অ্যাড সেট দেখলাম, একটা অ্যাড সেটের মধ্যে থেকে আমি সর্বোচ্চ 50টা পর্যন্ত অ্যাড চালাতে পারবো। একটা অ্যাড সেট থেকে আমি অ্যাড বানাইতে পারবো হচ্ছে সর্বোচ্চ 50টা। ওকে, এরপরে দেখি, ইউ হ্যাভ আপ টু 5,000 অ্যাড সেট। আমি সর্বোচ্চ অ্যাড সেট বানাইতে পারবো হচ্ছে 5,000। এই 5,000 আমি অ্যাড সেট বানাইতে পারবো। আবার ইউ ক্যান হ্যাভ আপ টু 5,000 ক্যাম্পেইন। আমি সর্বোচ্চ তাহলে 5,000 ক্যাম্পেইন তৈরি করতে পারবো। এই ক্যাম্পেইনের সংখ্যা আমি সর্বোচ্চ আমার অ্যাকাউন্ট থেকে তৈরি করতে পারবো হচ্ছে 5,000। 5,000 ক্যাম্পেইন আমি তৈরি করতে পারবো। এটা হচ্ছে ফেসবুক আমাকে এই লিমিটটা করে দিছে। ওকে, ইউ ক্যান হ্যাভ আপ টু 5,000 অ্যাডস অনলি 1,000 অফ দিস। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ, আমরা সর্বোচ্চ 5,000টা 1,000 অ্যাড তৈরি করতে পারবো ডাইনামিক ক্রিয়েটিভ ভাবে। ডাইনামিক ক্রিয়েটিভ কি, এটা নিয়ে আমরা আরো একটু পরে আলোচনা করবো। তারপর হালকা করে বলি, ধরেন আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছি ফেসবুকে। ধরেন আমার এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি বানাচ্ছি। এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমার কিছু লেখা থাকে। এখানে ধরেন কিছু টেক্সট টেক্সট থাকে, আমি এখানে কিছু লিখছি। এখানে কিছু আমার ধরেন ভিডিও বা পিকচার পিকচার থাকে, এইখানে কিছু বাটন থাকে। তো আমি চাই যে আমার এই টেক্সটটা কোনো সিঙ্গেল টেক্সট থাকবে না। আমি এরকম 10টা বা 5টা টেক্সট আমি ফেসবুকে দিয়ে দিব। ধরেন 5টা ক্যাপশন আমি ফেসবুককে দিয়ে দিব। এখান থেকে যেটা ভালো ফেসবুক তার মতো করে এখানে মাঝে মাঝে নিবেন। ভিডিও আমি 3-4 রকমের ভিডিও বা 5-6 রকমের ভিডিও আমি ফেসবুককে দিয়ে দিব। ফেসবুক সেই ভিডিওগুলো এখানে ব্যবহার করবে। মানে ব্যাপারটা হচ্ছে ডাইনামিক, ফিক্সড না। আমি 4-5টা ভিডিও আপলোড করে রাখবো, ফেসবুকের যখন যেটা হয় তখন সেটা ব্যবহার করে ফেসবুক আমাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। ঠিক সেম ভাবে বাটন, আমি কোনো সময় হচ্ছে ধরেন লার্ন মোর,
এই বাটন ব্যবহার করব। আবার কখন হচ্ছে আমি ওয়াচ নাও এই বাটন ব্যবহার করব। এরকম আমি মাল্টিপল বাটন অপশন আমি ফেসবুককে দিব। ফেসবুক যখন অ্যাডভার্টাইজমেন্ট গুলো চালাবে তখন সে এইখান থেকে যেটা যেটা ভালো লাগবে সে এটা নিয়ে চালাবে। এই যে একটা অ্যাডের মধ্যে আমি আমার যে এলিমেন্ট গুলোকে টেক্সট ভিডিও বাটন এইগুলোকে ডাইনামিক ভাবে চেঞ্জ করতেছি, এই ধরনের অ্যাডকে বলে আসলে ডাইনামিক ক্রিয়েটিভ। তো ফেসবুক বলছে যে আমি এখানে সর্বোচ্চ 5,000টা অ্যাড চালাতে পারবো, খুব ভালো, কিন্তু এর মধ্যে 1,000 চালাতে পারবো হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড হিসাবে আর কি। আর কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো অ্যাকাউন্টকে ফেসবুক নিজে ম্যানেজ করেন। ধরেন আপনি আসলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে এতই টাকা খরচ করেন যে ফেসবুক নিজেই আপনাকে সাপোর্ট দেয়, ফেসবুক টিম আপনাকে সাপোর্ট দেয়। ওই ধরনের অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 50টা অ্যাড চালাতে পারবেন এভরি অ্যাড সেটে। আপনি সর্বোচ্চ 10,000 অ্যাড সেট তৈরি করতে পারবেন, সর্বোচ্চ 10,000 ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। আর আপনি 5,000 অ্যাড তৈরি করতে পারবেন, তার মধ্যে 1,000 তৈরি করতে, সরি, 50,000 অ্যাড তৈরি করতে পারবেন, যার মধ্যে 1,000 অ্যাড তৈরি করতে পারবেন ডাইনামিক ক্রিয়েটিভ হিসাবে। তো এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে লিমিট, যে কোনটা কিভাবে তৈরি করা যাবে, কোনটায় আসলে সর্বোচ্চ কতজন সর্বনিম্ন কতজন, এটা একটা লিমিট। তো আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে, আমরা যখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, আমাদের একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে। ক্যাম্পেইনের আন্ডারে থাকবে আমাদের মাল্টিপল অ্যাড সেট। মাল্টিপল অ্যাড সেটের আন্ডারে আবার আমরা চাইলে মাল্টিপল অ্যাড তৈরি করতে পারবো। তো ধরেন আমাদের একটা ক্যাম্পেইনের নাম আমরা দিতে পারি যে আমরা কি ধরনের ক্যাম্পেইন তৈরি করব। আগে ধরেন আমরা আমাদের ব্যবসার কথা চিন্তা করি যে আমরা আসলে কি করব। ধরেন আম, আমরা এই মুহূর্তে একটা কোর্স বিক্রি করব। ওকে, একটা কোর্স বিক্রি করব। এই কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এইটা হচ্ছে আমাদের আপাতত টার্গেট। আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করব। ধরেন সেই কোর্সের কিছু কন্টেন্ট টন্টেন্ট দিয়ে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকে চালাবো, যেন আমার এই মার্কেটিং দেখে মানুষ আমার কোর্সে ভর্তি হয়। তার মানে আমাকে একটা লিংক দিতে হবে, যে লিংকের মাধ্যমে মানুষ হচ্ছে অ্যাপ্লাই করবে। এখন আমি আসি মেইন, আমরা যে মার্কেটিং কনসেপ্টে ধরেন কিছু ওয়েল নোন প্রতিষ্ঠান আছে যারা কোর্স বিক্রি করে। আপনার প্রতিষ্ঠানের নাম ধরেন, ধরেন আমার প্রতিষ্ঠানের নামই চিন্তা করি, ধরেন আমি একটা নতুন প্রতিষ্ঠান দিলাম। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ধরেন রায়হান, সরি, ডিজিটাল একাডেমি। আমার এই প্রতিষ্ঠান আজকে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স বাজারে লঞ্চ করবে, যে ধরেন যে কোর্সের দাম ধরেন হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা, এটা হচ্ছে কোর্সের দাম। এই 3,000 টাকা মূল্যের একটা ডিজিটাল মার্কেটিং কোর্স আমি বাজারে লঞ্চ করব। তো এখন আমার যে ব্যবসা, এই যে প্রতিষ্ঠান বা আমার যে প্রতিষ্ঠানটা রায়হান ডিজিটাল একাডেমি, এটাকে এখনো মানুষ কেউ জানে না যে এই নামে কোনো প্রতিষ্ঠান আছে। আমি কালকে রাত্রেবেলা ক্লাস করার পরে ধরেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছি। আমার পেজে তেমন কোনো ফলোয়ার নাই, আমার পেজে তেমন কোনো একটা লাইকও নাই, কিন্তু আমি চাচ্ছি যে আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করব। তো এখন আমি যে এই ক্যাম্পেইনটা চালাবো, এটা কি ধরনের ক্যাম্পেইন চালাবো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যে আমি মানুষকে বললাম যে ভাই আমি তো অনেক ভালো ডিজিটাল মার্কেটিং এর কোর্স আমার প্রতিষ্ঠান থেকে ছাড়তেছি, আপনারা আমার কোর্সটা কেনেন। এখন মানুষ কেন আমার এই কোর্স কিনবে, আর কারা আমার কোর্স কিনবে, আমি তাদেরকে কিভাবে খুঁজে বের করব? এই ব্যাপারটাই আসলে হচ্ছে অডিয়েন্স টার্গেটিং, যে আসলে আমি কিভাবে খুঁজে পাবো যে আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কারা, আমি এটা কিভাবে বুঝবো। তো আমরা এখন ধীরে ধীরে আসি, আমরা আরো সহজ উদাহরণে যাই। ধরেন ঘরের বাজার বিডি।
তারা কি করে ধরেন হচ্ছে বিভিন্ন ধরনের হানি বিক্রি করে, মধু। তারপরে ফালাক ফুড তারা বিক্রি করে। তারপরে ন্যাট্রো তারা বিক্রি করে। এরকম অসংখ্য পেজ আছে যে পেজগুলা এই মুহূর্তে হানি বা মধু বিক্রি করতেছে। এখন ধরেন আপনার আমার একজন ক্লায়েন্ট আছে, সে 10 দিন হলো একটা পেজ ক্রিয়েট করছে। তো তার তার পেজের নাম হচ্ছে ধরেন খাঁটি পল্লী। এই খাঁটি পল্লী নামে সে একটা পেজ বানাইছে। তার পেজের নাম ধরেন এরকম KHATIPO, খাঁটি পল্লী নামে সেটা পেজ ক্রিয়েট করছে। এই পেজের নাম হচ্ছে খাঁটি পল্লী। এবং সেও আমাকে এসে বলল যে ভাই আমি তো 15 দিন হলো পেজ ক্রিয়েট করছি, পেজে তেমন ফলোয়ার টলার নাই, কিন্তু আমার কাছে কিছু সুন্দরবনের অর্গানিক হানি আছে বা আমি সোর্সিং করছি, আমি এই মধু এই পেজের মাধ্যমে বিক্রি করতে চাই। আমার কাছে সুন্দরবনের মধু, এরপরে বিভিন্ন গ্রাম অঞ্চলের মধু এবং বিভিন্ন ফার্মের মধু সবই আমার কাছে আছে, আমি এটা বিক্রি করতে চাই। এখন আমি এই যে দোকান খাঁটি পল্লী, তারা যতদিন মার্কেটে হানি বা মধু বিক্রি করে নাই, মানুষ তো না খেয়ে নাই। মানুষ কোনো না কোনো ভাবে এই হানি বা মধু কিনে কিন্তু খাচ্ছে, ঘরের বাজার থেকে খাচ্ছে, আবার ফালাক ফুড থেকে বা ন্যাট্রো এরকম বিভিন্ন পেজ থেকে মানুষ কিনে খাচ্ছে। তা আমি এই দোকানের নাম মানুষ চেনেই না, তাদের কোনো অডিয়েন্স নাই। ঘরের বাজার বিডির আমরা কালকে দেখলাম কি 2.2 মিলিয়ন, যে 2.2 মিলিয়ন হচ্ছে তাদের এই মুহূর্তে ফলোয়ার। তার মানে তাদের অলরেডি 20-22 লক্ষ ক্রেতা, একটা গ্রুপ তাদের কাছে আছে। এখন আমার তো একজনও নাই। এখন আমি কার কাছে এই মধু বিক্রি করব বা আমার মধু কারা কিনতে চায় এটা আমি কিভাবে বুঝবো? আমি যদি প্রথম দিনই যে বলি যে ভাই আমার কাছ থেকে আপনি মধু কেনেন, তাহলে মানুষ আমাকে কেন বিশ্বাস করবে? আমার কথার উপর মানুষ কেন মধু কিনবে? এটা একটা ফ্যাক্ট। এখন তাহলে এই যে খাঁটি পল্লী, আমি তাদের ব্যবসা কিভাবে অগ্রসর করাবো বা আগাবো? এখন ধরেন আমার প্রথম কাজ এজ এ মার্কেটার হিসাবে, এই কোম্পানির যে ওনার, আমি তার সঙ্গে গিয়ে বসবো যে ভাই তুমি তো এখানে মধু বিক্রি করতে চাও, ঠিক আছে, 1 কেজি মধুর দাম কত? এখন সে বলল যে আমার 1 কেজি মধু মার্কেটিং, ধরেন প্রোডাক্ট কস্ট হচ্ছে এই মধুটা আমার ঘর পর্যন্ত আনতে আমার খরচ হয় হচ্ছে 570 টাকা। 1 কেজি মধুর দাম আমি মোবাইলের কাছ থেকে 570 টাকা কেজিতে কিনি। ওকে। এরপরে সে বলল যে আমার প্যাকেজিং কস্ট হচ্ছে, আমার এই মধুর পিছনে হচ্ছে 50 টাকা। আমি এখান থেকে লাভ করতে চাই বা রেভিনিউ চাই হচ্ছে আমি 200 টাকা। আমি 1 কেজি মধু বিক্রি করে 200 টাকা আমি লাভ চাই। আচ্ছা, এখন এইটা হচ্ছে তার কস্ট। তা আমরা যদি এখানে হিসাব করি, ও, অপারেশন কস্ট হচ্ছে তার এখানে আরো 50 টাকা বা 130 টাকা তার অপারেশন কস্ট, আমরা এটা ধরলাম। এখন টোটাল হচ্ছে 700, 900, 950 টাকা হচ্ছে তার কস্ট। এখন সে 950 টাকা অলরেডি খরচ করে ফেলছে, মানে 950 টাকা যদি সে বিক্রি করতে পারে তাহলে তার 200 টাকা লাভ থাকে এই মুহূর্ত পর্যন্ত। এখন এর সঙ্গে যুক্ত হবে মার্কেটিং কস্ট, একসঙ্গে শুরু হবে মার্কেটিং। এখন ওর কথা হচ্ছে মার্কেটিং কস্ট আপনি কত টাকা নেবেন, নিলে আপনি আমাকে 1 কেজি মধু বিক্রি করে দিবেন। এখন এই ক্যালকুলেশনটা তো জটিল, যে মার্কেটিং কস্ট আসলে কত টাকা হবে আমি তো এটা জানি না, আমি তো জীবনে মধু বিক্রি করি নাই। আমি হয়তো অন্যান্য প্রোডাক্ট বিক্রি করছি, জামা প্যান্ট বিক্রি করছি বা বই বিক্রি করছি, কিন্তু আমি তো কোনোদিন মধু বিক্রি করিনি।
1 কেজি মধু বিক্রি করতে গেলে সেখানে কত টাকার মার্কেটিং এর পিছনে লাগে, এই আইডিয়াটা আমার নাই। আমি তখন প্রাথমিক অবস্থায় আমি আমার ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলবো? তখন আমি একটা কাজ করব। আমি এই যে আমার যারা মার্কেট কম্পিটিটর, আমি প্রথমে তাদেরকে অ্যানালাইসিস করব। মার্কেটে কারা কত টাকায় মধু বিক্রি করতেছে। ধরেন আমরা ধরে নেই যে ঘরের বাজার, তারা বাজারে মধু বিক্রি করতেছে হচ্ছে 1200 টাকায় 1 কেজি ধরে নিলাম। এরপর আদার্স একটা দোকান বিক্রি করতেছে 1250, কেউ বিক্রি করতেছে 1150, কেউ বিক্রি করতেছে 1100, কেউ বিক্রি করতেছে 1300, এরকম মোটামুটি 1100 থেকে 1300 টাকার মধ্যেই সবাই মধু বিক্রি করতেছে। এখন আপনি কত টাকা দিয়ে এটা বিক্রি করবেন? আচ্ছা, প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম যে সর্বনিম্ন 1100, সর্বোচ্চ হচ্ছে 1300, এই দুটোর এভারেজ যদি আমি চিন্তা করি যে আমি 1170 বা 1200 টাকার মধ্যে আমি মধু বিক্রি করবো। ধরেন আমি ধরে নিলাম মার্কেটিং এর ক্ষেত্রে আমি 1150 টাকায় 1 কেজি মধু বিক্রি করব। তাহলে আমি 1150 মাইনাস হচ্ছে 950, এরকম ধরলাম যে আমার 200 টাকা থাকতেছে হচ্ছে মার্কেটিং এর পিছনে। 200 টাকা মানে মোটামুটি $1.5, যে আমি $1.5 করে খরচ করব, যার বিনিময়ে আমি একটা করে মধু বিক্রি করবো। এইটা আমি প্রাথমিকভাবে ধরলাম। তো এখন আমার যে দোকান খাটিপল্লী, এই কোম্পানির যে ওনার, ওনার একটা লং টার্ম ব্যবসার চিন্তা ভাবনা আছে। উনি অনেক লং টার্ম একটা ব্যবসা করবে। ওনার সঙ্গে আমি হিসাব নিকাশ করে দেখছি যে আমি যদি 1150 টাকা দিয়ে একটা মধু বিক্রি করতে পারি, তাহলে আমার ওনারের দেখতেছি যে 200 টাকা করে লাভ থাকে। এখন আমার ওনার তো চাই যে আমার সেল বাড়ুক আর আমি 200 টাকা করে পাই। সে এইটা ছাড়া বাকি আর কোনো কিছু দেখতে চায় না। এখন সেই ক্ষেত্রে আমি অ্যাজ এ মার্কেটার আমার প্ল্যানিংটা এখানে কেমন হবে? যেহেতু ব্যবসাটা একদিনের না, যে আমি একদিন মধু বিক্রি করলাম, কালকে থেকে মধু বিক্রি ছেড়ে দিছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার লং টার্ম মধু বিক্রি করতে হবে। সঙ্গে সঙ্গে আমি যে বিজনেস পেজটা ক্রিয়েট করছি, আমার বিজনেস, এই বিজনেসটা আসলে আমাকে ধীরে 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 আস্তে 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 আমার উপর দিকে গ্রো করাতে হবে। বিজনেসের কার্ভটা আমার ধীরে 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 উপর দিকে যাবে, আমার বিজনেস বাড়তে থাকবে, দিন দিন যত যাবে আমার বিজনেস বড় হবে। আচ্ছা, এইটার জন্য আমরা প্রথম যে কাজ করব, যেহেতু বাজারে এই মুহূর্তে আমাদেরকে কেউ চেনে না, তাহলে দেখবেন যে কোনো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বাজারে লঞ্চ করে, তখন তারা ডাইরেক্ট কিনতে বলে না, তারা সেটা শুধুমাত্র সুবিধা বলে, যে এই জিনিসটার কত লাভ, কত কি অমুক তমুক এইগুলো বলে। তার মানে আমাকে আগে মার্কেটে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, যে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষ জানবে যে আমি বাজারে আসছি। তা আমাদের তাহলে প্রথম কাজ হবে, যেহেতু আমাদের কোনো অডিয়েন্স নাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অডিয়েন্স তৈরি করা। সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আমাদের কন্টেন্টটা কেমন হবে? ধরেন আমরা প্রাথমিকভাবে চিন্তা করলাম যে আমাদের কন্টেন্টটা এরকম হবে, আমরা মানুষকে এই যে মধু, যে আমাদের যে মধুটা, এই মধুটা আমরা কিভাবে সংগ্রহ করতেছি, এই মধুটা মানুষ কেন খাবে, এই মানুষটা, মধু মানুষের কেন দরকার, এইটার হচ্ছে সংগ্রহ করার প্রসেস, এটা কেন সবচাইতে বাজারের সবচেয়ে ভালো মধু, আমরা এইগুলা মধু খাওয়ার উপকারিতা, এইগুলো নিয়ে আমরা একটা ভিডিও কন্টেন্ট বানাবো। এবং এই ভিডিও কন্টেন্টের নিচে আমরা একটা বাটন দিব, লার্ন মোর। লার্ন মোর এই ধরনের একটা বাটন দিতে পারি, বা মেসেজ এরকম একটা কিছু দিতে পারি। এই ধরনের একটা কন্টেন্ট আমরা দিছি। তো এই যে মধু আমরা মানুষকে শুধু বলতেছি যে আহ, খাঁটি পল্লী আপনাদেরকে দিচ্ছে বাজারের সবচাইতে ভালো মধু, এটা আমরা এইভাবে সংগ্রহ করছি, এটা 100% অথেন্টিক, অর্গানিক, এই ধরনের কথাবার্তা মানুষকে বলতেছি, মধু খাওয়ার উপকারিতা মানুষকে বলতেছি, বলে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট চালু করছি। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি রিচ হওয়া। তাহলে এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে রিচ, ইমপ্রেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। তাহলে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই তিনটা, যে বেশি বেশি মানুষের কাছে এটা পৌঁছাবে,
এবং মানুষ সেইখানে রিয়াক্ট করবে। এখন ধরেন আমি এই অ্যাডভার্টাইজমেন্টটার জন্য খরচ করলাম এই মুহূর্তে $100। আমি $100 খরচ করছি বা $1000 খরচ, ধরেন $1000 খরচ করছি করে আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমার কোনো বিক্রি হয় নাই, বা আমি ধরেন, হ্যাঁ, $1000, $1000 তো অনেক টাকা, ধরেন আমরা $500 খরচ করছি করে আমরা একটা ক্যাম্পেইন চালাইছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এবং এই ক্যাম্পেইনে আমরা কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট সেল করতেছি না, শুধুমাত্র মানুষকে বলতেছি যে আমরা একটা মধু নিয়ে এসেছি, এই মধুটা ভালো, মধু খাওয়ার কি কি উপকারিতা এইগুলা। এখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা $500 খরচ করার বিনিময়ে আমরা ধরেন 10 লাখ মানুষকে আমাদের এই অ্যাডটা আমরা দেখাইছি। 10 লাখ মানুষের কাছে আমাদের একটা রিচ হয়েছে। এই 10 লক্ষ মানুষের কাছে আমাদের এটা রিচ হয়েছে। কিন্তু আমরা দেখলাম এই 10 লক্ষ মানুষের মধ্যে 1 লাখ মানুষ, এই 1 লক্ষ মানুষ এখানে এঙ্গেজমেন্টের সঙ্গে জড়িত। তার মানে 10 লাখ লোকের সঙ্গে এটা রিচ হয়েছে। 1 লক্ষ অ, মানুষ এটা এঙ্গেজমেন্ট করছে। এঙ্গেজমেন্ট মানে কি? ওই ভিডিওটাকে ফুল টাইম দেখছে, ভিডিওটাতে লাইক দিছে, লাভ দিছে, কমেন্ট করছে, এই ধরনের মানুষ আমরা পাইলাম হচ্ছে মোটে 1 লাখ। 1 লাখ লোকের মধ্যে আমরা দেখলাম মোটামুটি 50,000 মানুষ এইখানে লাভ রিয়াক্ট করছে অথবা কমেন্ট করছে। তার মানে এই 50,000 মানুষের আমার এই প্রোডাক্টের প্রতি বা আমার যে হানি, এই হানির প্রতি একটা আগ্রহ আছে। আমি এটা বুঝে ফেলছি আর কি। যেহেতু তারা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরে সেইখানে কোনো একটা রিয়াকশন দিছে, পজিটিভ রিয়াকশন, সেই ক্ষেত্রে আমি ধরে ফেলছি যে এই এই 50K, এই 50K মানুষের আমার এই হানির প্রতি একটা পজিটিভ নজর আছে। ওকে, এখন দেখেন, এই যে 10 লাখ মানুষের কাছে আমার যে অ্যাডটা পাঠাইলাম, দেখলো, এই 10 লাখকে আমরা বলতেছি কোল্ড ট্রাফিক। এই কোল্ড ট্রাফিক, কোল্ড ট্রাফিক মানে তারা আমার প্রোডাক্ট সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু জানে না। আমি জাস্ট তাদেরকে আমার প্রোডাক্টটা চেনাইলাম যে ভাই দেখো আমি বাজারে এই জিনিসটা নিয়ে এসে, তারা আমার নামটা শুনলো অন্তত। সেখান থেকে আমি 50,000 মানুষ দেখলাম যে যারা পজিটিভ আমার এই প্রোডাক্টের প্রতি। তখন আমার কাজ হচ্ছে এই 50,000 মানুষের কাছে আমি একটা সেল পোস্ট চালাচ্ছি যে এবার ভাই, তুমি তো এই 50,000 মানুষকে আমি টার্গেট করতেছি, তার মানে প্রথমবার টার্গেট করছিলাম 10 লাখ, সেখান থেকে আমি কমায় টার্গেট নিয়ে আসলাম কত, 50 লাখে। তো এই যে 10 লাখ লোকের থেকে 50,000-কে নিয়ে আসলাম, এটাকে বলে রিটার্গেটিং। ওকে, রিটার্গেটিং করলাম এই 50,000-কে, এবং এই 50,000-কে বললাম নতুন আর একটা আমি তাদেরকে অ্যাড দেখাইলাম। এবং এই অ্যাডের কন্টেন্টটা হবে এমন যে আমরা এরকম একটা মধু, অর্গানিক, সবচেয়ে ভালো একটা মধু নিয়ে এসেছি। এই মধু এত তারিখ থেকে আমাদের এখানে পাওয়া যাচ্ছে 20% বা 10% ডিসকাউন্টে আমরা মধুটা বিক্রি করতেছি। মধু কিনতে দ্রুত নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেন। তার মানে এই 50,000 মানুষকে আমি যে একটা দেখাচ্ছি সেইখানে আমি আর তাকে আমার মধু, আমার ব্র্যান্ড সম্পর্কে জানাচ্ছি না। তাকে আমি বলতেছি তুমি এই মধুটা কেনো, এবং যে মধুর দাম এত, কেনার জন্য দ্রুত গতিতে গিয়ে স্টক লিমিটেড নিচের থাকা বাই নাও বাটনে ক্লিক করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা ফেসবুকে মেসেজ করো। এখন এই যে 50,000 মানুষকে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাইলাম, তারা তো অলরেডি আমার প্রোডাক্ট সম্পর্কে জানে। তারা এর আগেও আমার অ্যাড দেখছে, তারা আমার সম্পর্কে জানে, আমার প্রোডাক্টের প্রতি তারা পজিটিভ, যে কারণে আমি 50,000 মানুষকে আমার অ্যাডভার্টাইজটা দেখাইছি। এখন যেহেতু আমি কম সংখ্যক মানুষকে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাইছি, আমার অ্যাড দেখাইতে আগে যেমন $500 খরচ হয়েছে, এখন আমার এত খরচ হয় না। আগের চাইতে আমার যে অ্যাড কস্ট, এইটা আমার কমে গেছে, অ্যাড কস্টটা লেস হয়ে গেছে। এবং আমি 50,000 মানুষকে আমার একটা দেখাইছি, এবং আমি দেখলাম যে 50,000 মানুষ থেকে 5,000 মানুষ আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনে ফেলছে। এই যে আমি ধাপে ধাপে আমার যারা অরিজিনাল কাস্টমার আমি তাদেরকে খুঁজে বের করছি। এখন দেখেন, এই 5,000 মানুষ আমার প্রোডাক্ট কিনছে, বাকি 45,000 কিন্তু আমার প্রোডাক্ট কিনে নাই। তারা হয়তো কেউ হয়েছে এমন যে আমার বাই নাও বাটনে ক্লিক করছে, ক্লিক করে
তাদের কাছে ওই এই মুহূর্তে এই পরিমাণ টাকা নাই, তারা চলে গেছে। তাদের কারো কাছে দাম বেশি হয়েছে, তারা চলে গেছে। এই যে 5,000 মানুষ কিনছে, তাদের কাছে আমার দামটা ঠিক আছে এবং তার আমার প্রোডাক্টটা ভালো লাগছে। তো এইভাবে এই 5,000 মানুষকে আমি একটা ডাটাবেজের মধ্যে, একটা শিটের মধ্যে রেখে দিব, যারা আমার কাছে প্রোডাক্টটা কিনলো। আর এই 45,000 মানুষকে আমি আবার পরের মাসে একটা ডিসকাউন্ট দিয়ে এই 45,000 মানুষকে আমি আবার আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো। এইভাবে ধীরে 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 পরবর্তীতে ধরেন আরো সেখান থেকে 3,000 বা 4,000 মানুষ আমার প্রোডাক্ট কিনতেছে। তার মানে 10,000 মানুষ অলরেডি আমার প্রোডাক্ট কিনে ফেলছে। তার মানে এই 10,000 মানুষ আমার প্রোডাক্ট কেনে বা তাদের মধু প্রয়োজন। এই 10,000 মানুষকে আমি আবার টার্গেট করে আর একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাবো। এই যে আমার ধীরে 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 আমার কাস্টমার বেস বাড়তেছে, আমার অ্যাডের কস্ট কমতেছে, আমার প্রোডাক্ট সেলিং গুলো বাড়তেছে। তো এইভাবে আসলে আমরা অ্যাড গুলো ধীরে 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 আমরা চালাবো। তারপর প্রথমে মার্কেটিং লেভেলটা বুঝলাম। এই ধরনের ট্রাফিককে বলে হট ট্রাফিক। এরপরে যে ট্রাফিকটা আমরা পাইলাম 50,000, এই ট্রাফিককে বলা হচ্ছে ওয়ার্ম ট্রাফিক। যে হ্যাঁ, তারা আমার প্রোডাক্ট সম্পর্কে জানে। আর এই পরে যে 5,000 ট্রাফিক পাইলাম, এরা হচ্ছে হট ট্রাফিক, যে যারা আমার প্রোডাক্ট অলরেডি কিনে ফেলছে। এইরকম ভাবে আমরা ট্রাফিক গুলোকে আলাদা করব, আলাদা আলাদা অডিয়েন্সকে আলাদা করব, এবং এইটার উপর বেস করে আমরা ধীরে 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 বিভিন্ন ধরনের ক্যাম্পেইন গুলো আমরা চালাবো। এখন আমরা আসি আমাদের এইখানে। এইখানে আসলাম, আসার পর আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমরা ক্যাম্পেইনে গেলাম, ক্রিয়েটে চাপ দিলাম। প্রথমে চাবে একটা ক্যাম্পেইনের নাম। Okay, আচ্ছা, প্রথমে দেখেন এইখানে লেখা আছে চুজ এ বাইং টাইপ। চুজ এ বাইং টাইপের মধ্যে এখানে লেখা আছে অকশন, আর একটা আছে রিজার্ভেশন। এখন অকশন জিনিসটা কি, রিজার্ভেশন জিনিসটা কি, এইটা আমরা একটা বোঝার চেষ্টা করি। আপনারা কি বুঝতেছেন? জি জি স্যার, ভাই, বুঝতেছি। বোঝা যাচ্ছে স্যার। ওকে, কোনো কিছু না বুঝলে আমাকে বললেন আর। আচ্ছা, ধরেন এটা তো আমাদের ফেসবুকের টাইম লাইন। ধরেন এটা একটা ফেসবুক টাইম লাইন, এই প্রোফাইলটা আমার, আমি এখানে ফেসবুক ব্যবহার করি। এখন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স কিনবো। আমার ডিজিটাল মার্কেটিং এর কোর্সের প্রতি প্রচুর ইন্টারেস্ট আছে। আমি হচ্ছে এমন একজন ব্যক্তি। আচ্ছা, ফেসবুকে নর্মালি কি হয়, ধরেন প্রথমে এখানে প্রোফাইলের ছবি টবি থাকে, অমুক তমুক থাকে। এরপরে আমার বন্ধু বান্ধব বা বিভিন্ন পেজের বিভিন্ন কন্টেন্ট থাকে। ধরেন এখানে কন্টেন্ট ওয়ান, এরপরে ধরেন কন্টেন্ট টু, এরপর একটা অ্যাড থাকে। এরপরে ধরেন আবার কন্টেন্ট থাকে, এরপর আরেকটা কন্টেন্ট, এরপর আরেকটা কন্টেন্ট, এরপর ধরেন আবার একটা অ্যাড। আচ্ছা, এইভাবে মোটামুটি ফেসবুক তাদের অ্যাড গুলো সাজায়। আমাকে যদি সে সারাদিনই অ্যাড দেখায়, আমি কিন্তু বিরক্ত হব, আমার ভালো লাগবে না ফেসবুক চালাইতে। তো এই জন্য ফেসবুক কন্টেন্টও দেখায় এবং কন্টেন্টের পাশাপাশি আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। এখন ধরেন আপনাদের এখানে যারা আছেন, সবাই ধরেন ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করেন। ধরেন তিনটা কোম্পানি, কোম্পানি ওয়ান, কোম্পানি টু, কোম্পানি থ্রি, তারা সবাই ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করে। এখন তারা সবাই ধরেন টার্গেট করছে এমন ভাবে যে ডিজিটাল মার্কেটিং এর প্রতি যাদের ইন্টারেস্ট আছে, তুমি তাদেরকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে। তিনটা কোম্পানি টার্গেট করছে এইভাবে। ওকে, তো তারা যেহেতু এইভাবে টার্গেট করছে, ধরেন আমি, আমার নাম হচ্ছে রায়হান, আমি হচ্ছে সেই পার্সন যার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট আছে। এখন এই তিনটা কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট চালাইছে, কিন্তু দেখেন এটা হচ্ছে আমার ফেসবুকের টাইম লাইন। এখানে আমি অলরেডি ধরেন একটা এমনি অন্য একটা অ্যাড দেখছি। ধরেন এখানে আমি একটা বাইকের অ্যাড দেখছি, এখানে আমাকে একটা বাইক অ্যাড দিছে।
আর একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, এই অ্যাডভার্টাইজমেন্টটা ডিজিটাল মার্কেটিং এর একটা অ্যাড এখানে বসবে। এখন আমাকে তো টার্গেট করছে তিনটা কোম্পানি, তিনজনই আমাকে টার্গেট করছে। আমি আসলে কার অ্যাড দেখবো? বা ধরেন 30টা কোম্পানি আমাকে টার্গেট করছে, আমি হয়তো অ্যাড দেখবো সর্বোচ্চ 4-5টা কোম্পানির। এখন আমাকে যে অ্যাডটা দেখাবে এটা কার অ্যাড আমি দেখবো? তারা টার্গেট সেম ভাবেই করছে ব্যাপারটা। এখন কার অ্যাড আমার টাইমলাইনে শো হবে এইটা ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের উপর। প্রথমত ধরেন আমরা যদি এটা নর্মাল কিছু না, এটা আমরা বোঝার জন্য এগুলোকে লিখতেছি। ব্যাপারটা পুরোপুরি এরকম না, কিন্তু কিছুটা এরকম, বোঝার জন্য লিখতেছি। ধরেন আপনি একটা অ্যাড বানাইছেন, অ্যাডের মধ্যে কিছু টেক্সট লিখছেন। আপনার এই কোম্পানি অনেক টেক্সট লেখাটা অনেক সুন্দর হয়েছে, তার জন্য 5 মার্ক। এই কোম্পানির টেক্সট লেখাটা খুব একটা ভালো হয় নাই, সে পাইছে 4 মার্ক। এই কোম্পানির মোটামুটি এভারেজ, সেও 4 মার্ক। এরপর দেখেন ভিডিও কোয়ালিটি, কোম্পানি ওয়ানের যে কন্টেন্টটা, সেই ভিডিওটা খুব একটা ভালো হয় নাই, সে 5-এর মধ্যে বা 10-এর মধ্যে ধরেন সে পাইছে 8। কোম্পানি টু, তার ভিডিও কোয়ালিটি খুব ভালো, সে পাইছে 10-এ 10। কোম্পানি থ্রিরও ভিডিও কোয়ালিটি খারাপ, সে পাইছে 7। এরপরে ধরেন অ্যাকশন বাটন, বা আপনার অ্যাডটা বাজারে ছাড়ার পর মানুষের রিয়াকশন, বা পজিটিভ রিয়াকশন আপনার অ্যাডে মানুষের অনেক ভালো। সো আপনি মোটামুটি ভালো আর কি, সো আপনি এখানে 10-এ 8 পাইছেন। এই কোম্পানি পাইছে ধরেন 10-এ 9। এই কোম্পানির রিয়াকশন ভালো না, অ্যাডটাও ভালো না হয়, যেহেতু ভিডিও ভালো হয়নি, মানুষের রিয়াকশনও ভালো না, সেখানে সেখানে 7 মার্ক পাইছে। এখন যদি আমরা চিন্তা করি কার মার্ক কত, প্রথম কোম্পানির মার্ক হচ্ছে 21, এটা হচ্ছে 23, এরপরে হচ্ছে 18। এটা হচ্ছে সবার মার্ক। এখন ধরেন ফেসবুক চিন্তা করছে আর আরেকটা মার্ক আছে, যেটা হচ্ছে মানি বা টাকা, যে কে কয় টাকা খরচ করে ফেসবুকে। এখন ধরেন এই কোম্পানি খরচ করছে 2 টাকা, এই কোম্পানিও খরচ করছে 2 টাকা, মানে $2, এই কোম্পানিও খরচ করছে $2 আমাকে অ্যাড দেখানোর জন্য। তাহলে আমরা যদি এখন হিসাব করি, কার কত স্কোর, কোম্পানি ওয়ানের স্কোর হচ্ছে 23, কোম্পানি টু এর স্কোর হচ্ছে 25, কোম্পানি থ্রির স্কোর হচ্ছে 20। এখন যদি আমি একজনের অ্যাড দেখতে পারবো, ধরেন যদি এমন হয়, তাহলে আমি শুধুমাত্র অ্যাড দেখবো কার, যার স্কোর বেশি। এখানে স্কোর বেশি কার? কোম্পানি টু। কোম্পানি টু এর অ্যাডভার্টাইজমেন্ট আমি এখানে দেখবো। যদি এখানে এমন হয় যে আমি একজনেরই অ্যাড দেখবো, আবার যদি আমি দুজনের অ্যাড দেখবো, তাহলে আমি কোম্পানি ওয়ানেরটা দেখবো এবং কোম্পানি টু এরটা দেখবো, এই দুইটা অ্যাড আমি দেখবো, কিন্তু কোম্পানি থ্রিটাই দেখবো না। এখন ধরেন কোম্পানি, আমি যদি একজনেরই অ্যাড দেখি, সেই ক্ষেত্রে আমি দেখতেছি হচ্ছে কোম্পানি টু এর অ্যাড। যেহেতু কোম্পানি টু এর স্কোর বেশি, তারা 25 মার্ক পাইছে। এখন কোম্পানি টু মনে করলো যে না, আমরা আমাদের স্কোর বাড়াবো, আমাদের এই ভিডিও কন্টেন্টের উপরে, আমরা যে কন্টেন্ট বানাইছি এই কন্টেন্টের উপরে আমরা আমাদের স্কোর বাড়াবো। মানে এই কোম্পানি মনে করলো, কোম্পানি ওয়ান মনে করলো আমরা স্কোর বাড়াবো। এখন স্কোর বাড়ানোর জায়গা তো টেক্সট তো সে লিখেই ফেলছে, ভিডিও তো সে দিয়েই ফেলছে, মানুষের রিয়াকশন সে তো পেয়েই গেছে। এখন সে যদি স্কোর বাড়াতে চায় এবং স্কোরটাকে সে যদি চিন্তা করে আমি সবার চাইতে ভালো নিয়ে আসবো, তখন তাকে টাকার অ্যামাউন্ট বাড়াইতে হবে। কারণ সে ধরেন আরো 1 টাকা করে বা 2 টাকা বা 3 টাকা সে বেশি খরচ করলো। 3 টাকা বেশি খরচ করার কারণে তার স্কোর হয়ে গেল 26, যেটা অন্যান্য কোম্পানির চেয়ে বেশি। তখন আমি কি করলাম, কোম্পানি ওয়ানের অ্যাডভার্টাইজমেন্টটা দেখলাম, কিন্তু ওয়ান এই অ্যাডভার্টাইজমেন্টটাকে আমাকে দেখানোর জন্য তার কি হইলো, তার অ্যাডের কস্টটা বা তার মার্কেটিং কস্টটা ধীরে 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 রিচ বেড়ে গেল। এটা কি বুঝলেন? জি স্যার। এখন আমার তো ভাই মার্কেটিং কস্ট বাড়াইলে চলবে না, আমি তো অ্যাড কস্ট প্রতিদিন এটাকে বাড়াবো না। অ্যাড কস্ট বাড়লে যেটা হবে, আমার প্রফিট হবে না। তো এই যে 5-3টা কোম্পানির মধ্যে কোন কোম্পানি এইখানে জায়গা পাবে, এটা নিলামের মাধ্যমে, যে যার স্কোর সবচাইতে ভালো থাকবে সে হচ্ছে মানুষের টাইম লাইনে জায়গা করে নিবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ঠিক এই জায়গার ক্ষেত্রে বাইং টাইপ কি, অকশন। অকশন মানে নিলাম, নিলামের মাধ্যমে আমরা আমাদের অ্যাডটা চালাবো। আর একটা আছে রিজার্ভেশন, যে না ভাই, আমি সব নিলাম টিলামে যেতে পারবো না, আমি ফেসবুককে ধরেন এক $10,000 দিব, দিয়ে বলবো যে ভাই তুমি একটা কাজ করো, আমাকে $10,000 দিলাম, তুমি মোটামুটি 1 লাখ মানুষের কাছে আমার অ্যাডটাকে দেখো।
এটাকে বলা হয় হচ্ছে রিজার্ভেশন। তো রিজার্ভেশন নর্মালি করে যেসব কোম্পানি অনেক বড় বা যেসব কোম্পানির বাজেট অনেক বেশি, তারা নর্মালি রিজার্ভেশনের মধ্যে যায়। তো আমাদের যেহেতু বাজেট এত বেশি না, আমরা সবসময় যাব হচ্ছে অকশনের ভিতরে। অকশনের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করব। আচ্ছা। আচ্ছা, প্রথমে গেলাম অপশন। এরপরে আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তো আমরা যে ক্যাম্পেইনটা চালাবো, যেহেতু আমাদের কোম্পানিকে এই মুহূর্তে কেউ চেনে না, আমরা যে একটু আগে যেখানে আলোচনা করলাম যে এখানে অনেক, আমরা আচ্ছা ভাই, কোন তাহলে ওই ক্যাম্পেইনটা চালাবো। অপশনটা হইলো যেটা আমি ই করলাম, মানে এতক্ষণ যেটা বুঝিনি সেটা হলো অপশন। অপশন, আর হ্যাঁ, যেটা এই যে টাইম লাইনে যে জায়গা করে নেওয়া। আচ্ছা, আর যেটা সে নিজে নিজে করবে নিজের মতো করে, সেটাকে বলা হয় রিজার্ভেশন। রিজার্ভেশন, যে আমি ফেসবুকে টাকা দিব এবং বলে দিব ভাই তুমি 10 লাখ লোককে আমার একটা দেখাও। কারণ ফেসবুক আমাকে বলবে এত টাকা দাও, আমি তাকে ওই পরিমাণ টাকাই দিয়ে দিব। এখানে আমার কোনো স্ট্র্যাটেজি নাই, আমার আছে টাকা, আমি টাকা দিব, সে অ্যাড দেখাবে, শেষ। কিন্তু অকশনে গেলে আমার কারিশমা আছে। আমি টেক্সট কন্টেন্ট ভালো করতেছি, ভিডিও কন্টেন্ট ভালো করতেছি, টাকা অল্প খরচ করতেছি, মানে অল্প খরচ করে আমি আমার একটা দেখাচ্ছি, এটা হচ্ছে অকশন। ওকে, এখন আমরা আসি। এখন ক্যাম্পেইনের অবজেক্টিভ কি হবে, আমরা যদি যাই অ্যাওয়ারনেসে ক্লিক করে দেখেন অ্যাওয়ারনেস কেন ভালো। আচ্ছা, এখানে যদি দেখি অ্যাওয়ারনেস ভালো হচ্ছে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ। তো আমাদের উদ্দেশ্য যদি এমন থাকে আমরা মানুষের কাছে রিচ করতে চাই, তাহলে আমরা অ্যাড চালাবো, অ্যাডের অবজেক্টিভ দিব হচ্ছে অ্যাওয়ারনেস। বা আমরা যদি চাই যে আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষ ভালো জানুক, তাহলে আমরা অ্যাডের অবজেক্টিভ দিব হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওকে, অ্যাওয়ারনেস এর পরে আছে কি ট্রাফিক। ট্রাফিকের উদ্দেশ্য কি লিঙ্ক ক্লিক, যে আমি যদি চাই যে না আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে মানুষ লিঙ্কে ক্লিক করুক, আমার ল্যান্ডিং পেজ ভিউ হোক, আমার প্রোফাইল ভিজিট করুক, আমাকে মানুষ বেশি বেশি মেসেজ করুক অথবা কল দেখ, তাহলে আমরা চালাবো হচ্ছে ট্রাফিক কন্টেন্ট। এরপর আছে এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্টের মধ্যে আছে যে আমি যদি চাই যে মানুষ বেশি বেশি আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক করুক, ভিডিও বেশি হোক, মানুষ বেশি বেশি রিয়াকশন দেখ, কনভার্সন হোক, তাহলে আমরা চালাবো হচ্ছে এঙ্গেজমেন্ট। এরপরে আছে লিড। লিড অ্যাড কেন চালাই, যে আমরা মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য। এখন ধরেন একটা গাড়ির কোম্পানি, নেটওয়ার্ক ঝামেলা করতেছে। Microsoft Word. উফ, সবাই লোডিং নিচ্ছে। আচ্ছা, ধরেন একটা গাড়ির কোম্পানি, তারা তাদের প্রোডাক্ট সেল করবে। এখন মানুষ গাড়ি মানে 4 চাকার একটা কার তো মানুষ অনলাইনে কিনবে না, অথবা একটা বাড়ি বিক্রি করবে, ফ্ল্যাট বিক্রি করবে। তারা ধরেন বা একটা জায়গা বিক্রি করবে, তারা একটা অ্যাড চালাচ্ছে। এখন তারা তো এমন অ্যাড চালাতে পারবে না যে অ্যাড দেখে মানুষ অনলাইন থেকেই গাড়ি কিনে ফেলবে। এখন গাড়ির যারা অ্যাড চালাবে, তাদের তো ধরেন চিন্তা করবে যে না, মানুষ অনলাইন থেকে গাড়ি কিনবে না। আমরা একটা কাজ করব, আমরা অনলাইনে একটা ফর্ম দিব। মানুষ কি করবে, আমার অ্যাড দেখার পর সেই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে একটা ফর্ম আসবে। সেই ফর্মে আমি তার ধরেন নাম, অ্যাড্রেস, তারপরে তার ফোন নাম্বার, এরপরে তার ইমেইল, জাস্ট এরকম 2-3টা তথ্য আমি তার কাছ থেকে কালেক্ট করবো, অথবা তার আমি শুধুমাত্র ফোন নাম্বার কালেক্ট করবো, অথবা তার ইমেল কালেক্ট করবো। এখন ফোন কালেক্ট করলাম, এই যে আমরা একজন অ্যাড এর মাধ্যমে একজন অডিয়েন্সের কাছ থেকে তার তথ্যগুলো সংগ্রহ করতেছি, এটাকে আমরা বলি লিড কালেক্ট করা। মানে লিড কালেক্ট করা করে আমরা কি করব, আমরা আমাদের সেলস টিমের কাছে এই লিডটা পাঠিয়ে দিব। তখন সেল টিম কি করবে, এই সেলস টিম এই লিড থেকে ফোন নাম্বার নিয়ে আমার সেই কাস্টমারকে ফোন দিবে যে স্যার আপনি একটা গাড়ি কিনতে ইন্টারেস্টেড ছিলেন, আপনার বাসা কই, অমুক কই তমুক কই, এবং ফোনের মাধ্যমে তাকে কনভিন্স করে তাকে দোকানে ধরে নিয়ে আসবে, নিয়ে এসে তার কাছে আমার এই গাড়ি বা আমার অ্যাপার্টমেন্ট এগুলো সেল করবো। তো এই ধরনের লিড অ্যাড আমরা চালাতে পারি। এরপর আছে অ্যাপ প্রমোশন। আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন অ্যাপস এর প্রমোশন আসে, যে অ্যাপস ইনস্টল করার জন্য। যদি এমন হয় যে আমার কাস্টমার একটা গেমের অ্যাপস অথবা কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য অ্যাড চালাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাড চালাবো। আর আমরা যদি চাই যে সরাসরি সেল,
এটা হচ্ছে সেল ক্যাম্পেইন। ডাইরেক্ট সেল, বিক্রির জন্য যে ক্যাম্পেইন গুলো চালাই এটাকে আমরা সেল ক্যাম্পেইন। তো আমরা এই ক্ষেত্রে আপাতত যেহেতু আমাদের কোম্পানি সম্পর্কে কেউ কোনো কিছু জানে না, আমাদেরকে কেউ চেনে না, আমরা চাচ্ছি আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি পাক, এই জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো। সো আগে আমাদেরকে জানতে হবে যে ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, আমি কেন চালাচ্ছি এটা। ওকে, এরপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তাহলে আমরা ক্যাম্পেইনে ক্লিক করে আমরা ক্যাম্পেইনের শুধুমাত্র বাইং টাইপ দিলাম আর এটার অবজেক্টিভ ফিক্সড করলাম। করার পরে আমরা কন্টিনিউ বাটনে চাপলাম। চাপলে এখানে প্রথমে বলতেছে আমার ক্যাম্পেইনের নাম কি। ওকে, আমরা একটা ক্যাম্পেইনের নাম দিই। আমার ক্যাম্পেইনের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ারনেস। আমি শর্ট ভাবে লিখতেছি AW। এই ক্যাম্পেইন চালাচ্ছি হচ্ছে আমরা নভেম্বরে, এবং এটা হচ্ছে 2025 সাল। ওকে, আমি একটা ক্যাম্পেইনের নাম দিব, এই নামটা যেন মিনিংফুল হয়, যেন আমি পরবর্তীতে বুঝতে পারি যে আমি এই ক্যাম্পেইনটা কেন চালাইছি, যে ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্স কোর্সের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি নভেম্বর 2025-এর জন্য। ওকে, আমার বাইং টাইপ অপশন, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস। ওকে, এরপরে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এবি টেস্টিং, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এবি টেস্টিং, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এই দুইটা নিয়ে। ওকে, এরপরে আমার ক্যাটাগরি, আমার এটা কোনো স্পেশাল ক্যাটাগরির অ্যাড কিনা। স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে হচ্ছে এইগুলা: ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, এগুলো হচ্ছে মানে স্পেশাল টাইপ ক্যাম্পেইন। সো আমি আপাতত স্পেশাল টাইপ ক্যাম্পেইন চালাচ্ছি না, আমার নর্মাল ক্যাম্পেইন। সো আমি জাস্ট ক্যাম্পেইনের নাম, বাইং টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ, এই কয়েকটা দিয়ে আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমার ক্যাম্পেইন ক্রিয়েট করা শেষ। এরপরে আমরা আসবো হচ্ছে অ্যাড সেটে। তো অ্যাড সেটে শুরু করার আগে আমরা নামাজের ব্রেকটা নেই। নামাজের ব্রেকটা নিয়ে আমরা অ্যাড সেট নিয়ে আলোচনা করব। তো নামাজের ব্রেকের পরে ইনশাল্লাহ 10-12 মিনিটের মধ্যে আমরা আবার জয়েন করে ফেলবো। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। এই একদম উপরের দিকে মানে ক্যাম্পেইনের যদি একটু ব্যাকে যান, বলেন আপনি, আমি বুঝছি আপনার কথা, বলেন। ব্যাকে বলতে পেজের উপরে যে ইয়েটা আছে আপনার এটারে কি বলে, এখানে পেজের উপরে একদম উপরের দিকে দেখেন এই যে উপরে বিজনেস পোর্টফোলিও বা এই টাইপের কিছু একটা আছে। কোথায়? এখানে আমি কোনো পোর্টফোলিও দেখতেছি না। না, এটা তো আপনি ক্যাম্পেইনের ভিতরে আছেন, ক্যাম্পেইনের আগে। হ্যাঁ, এই যে উপরের দিকে যান, পেজের উপরে, পেজের টপে। ওয়েট করেন, যাচ্ছি। হ্যাঁ, এই যে ক্যাম্পেইন, হ্যাঁ, এখানে এই বিষয়টা আমি বুঝিনি যে ক্যাম্পেইনে ঢুকলে দেখা যায় আবার একাধিক ই থাকে, ওই বিষয়টা আসলে। কোথায় ক্যাম্পেইনে ঢুকলে একাধিক ইয়ে থাকে? আমরা তো এখানে ক্যাম্পেইনেই আসছি। না, উপর থেকে এই যে আপনি উপরে যদি ওই যে মানে ইয়া বাটনে ক্লিক করেন। এটা একাধিক অ্যাকাউন্ট সেট হয়ে আছে আর কি, এখান থেকে এইখানে সিলেকশন হ্যাঁ, করে এখানে নিতে এখানে হবে। এটা কথা বলছি, জি আমার জি। এখানে অনেক কিছু আছে, আপনি একটা থাকলেই হবে। আমার এখানে অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে, যেখানে এখানে দেখাচ্ছে। আপনার একটাই থাকবে। আপনার কটা না, দেখাচ্ছে? আমার দুইটা আছে, ও আমার দুইটা, দুইটা দেখাচ্ছে। আপনার দুইটা অ্যাড অ্যাকাউন্ট, এই জন্য তার দুইটা মানে দেখাচ্ছে। আমার এখানে দুটা অনেক অ্যাড অ্যাকাউন্ট, এই জন্য দুটা অ্যাকাউন্ট আছে ওখানে। এবং একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে আছে, ওটা কাজও করতে পারিনি। না, ওটা কাজ করতে পারবেন না। এখানে আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, এই জন্য অনেকগুলো দেখাচ্ছে আর কি। আচ্ছা, ক্লাসের শেষে এটা একটু ই করে দিন, আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে এটা একটু দেখাই দিন। ওকে, আমরা তাহলে ঠিক নামাজের আছে। ব্রেক নিই, নামাজের ব্রেক নিয়ে আমরা চলে আসবো ইনশাল্লাহ। ওকে। ওকে, আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছি। ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে আমাদের অ্যাড সেটের একটা নাম দিতে বলতেছে। আমরা জানি যে একটা
ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল আমরা অ্যাড সেট তৈরি করতে পারি। তো আমরা এখানে একটা অ্যাড সেট দিলাম যে অ্যাওয়ারনেস অ্যাড সেট। ওকে, জাস্ট একটা অ্যাওয়ারনেস অ্যাড সেট নাম লিখলাম, অ্যাওয়ারনেস অ্যাড সেট। এরপরে বলতেছে পারফরমেন্স গোল, যে আমি যে অ্যাডটা চালাবো তার পারফরমেন্স গোল আসলে কি হবে। এখানে বলছে বেশ কয়েকটা আছে, যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট, কোনটা। তো আমি চাচ্ছি যে বেশি মানুষের কাছে এটা পৌঁছাক, তো ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, যে বেশি মানুষের কাছে রিচ হবে, এটা হচ্ছে আমাদের অ্যাডের গোল। ওকে, এরপরে ফেসবুক পেজ, আমি কোন পেজ থেকে আমার এই অ্যাডটা আসলে সার্ভ করব বা অ্যাডটা দিব, এটা আমাকে বলে দিতে হবে। তো ধরেন আমি এখান থেকে, আমার অনেকগুলো পেজ আছে, আমি যে কোনো একটা পেজ বলে দিলাম। ওকে, ধরেন আমি এই পেজ থেকে আমার অ্যাডটা আমি দিব আর কি। আচ্ছা, আমার পেজের নাম বলে দিলাম। কস্ট পার গোল, যে আমার এক একটা করে গোল যদি অ্যাচিভ হয়, যে আমার একটা করে রিচের জন্য আমি আসলে ফেসবুকে কত টাকা দিব, এটা আমি আসলে ফিক্স করে দিব না। আর যেহেতু এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই, এটা ফেসবুক তার মতো করেই আর কি চালাবে, এটা তার মতো করে চলুক, এটা আমরা কোনো কিছু ফিক্স করব না। এরপরে আছে কি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, একটা আছে টার্গেট, একটা আছে ক্যাপ। টার্গেট মানে দ্য এভারেজ নাম্বার অফ টাইমস দ্যাট ইউ ওয়ান্ট টু পিপল সি ইউর অ্যাড, মানে একটা এভারেজ নাম্বার অফ টাইম আপনার অ্যাডটা মানুষ দেখবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এই বিষয়টা আসলে কি। আমরা অনেক সময় দেখি যে একই অ্যাড আমরা বারবার দেখি, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। যে একই ধরেন হানিনাটের অ্যাড আমি 7 বার দেখতেছি, একই বাইকের অ্যাড আমি 5 বার দেখতেছি, অথবা একই ট্রাউজারের অ্যাড আমি 3 বার দেখতেছি। তো এইটাকে বলে ফ্রিকোয়েন্সি, যে একই ব্যক্তি সেম অ্যাড আসলে কতবার দেখবে, এটাকে আসলে বলা হয় ফ্রিকোয়েন্সি কন্ট্রোল বা অ্যাডের ফ্রিকোয়েন্সি। ওকে, তো আমরা এটাকে কন্ট্রোল করে দিব, যে আমি একটা মানুষকে ধরেন প্রতি 5 দিনে আমার একটা অ্যাড দেখাবো, সর্বোচ্চ হচ্ছে 2 বার বা 3 বার। ওকে, এখানে বলছে যে অ্যাজ এ ম্যাক্সিমাম উই উইল এইম টু স্টে আন্ডার 3 ইমপ্রেশন এভরি 5 ডে, মানে একই ব্যক্তিকে আমরা 5 দিনে সর্বোচ্চ 3 বার একই অ্যাড দেখাবো। এটা আমরা এরকম করে নিজেদের মতো করে এটা সেট করে নিতে পারি। ওকে, এরপরে ভ্যালু রুলস, আমরা কোনো রুল সেট করতে চাই কিনা, যে নির্দিষ্ট কিছুর উপর বেস করে, দরকার নেই এটা। কোনো রুলস ক্যাপ আপনি, আর ইয়ার মধ্যে পার্থক্য কি? এখানে জি, তো দুইটাই এটা হলো ক্যাপ, ক্যাপ আর টার্গেট, দুটার মধ্যে পার্থক্য কি? ওই যে বলছে এভারেজ বার দেখাবে, আর এভারেজ বার যে কতবার, এটা তো আমিও জানি না, আপনিও জানেন না। এভারেজ, দ্য এভারেজ নাম্বার অফ টাইম। স্যার এখানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা, স্যার আমারটাতে তো আসতেছে না। আমি কি নতুন ক্রিয়েট করছি বিধে আসতেছে না, নাকি অন্য কোনো কি কারণ? কি আসতেছে না? এই যে আপনার এখানে যেমন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অপশনটা আছে, হ্যাঁ, কিন্তু আমারটাতে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অপশনটা নাই। মানে ভ্যালু রুলস এর আগে হচ্ছে হুম হুম। কস্ট পার রেজাল্ট গোল, কিন্তু আপনার এখানে এই এই দুইটার মাঝখানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অপশনটা আছে, কিন্তু আমারটাতে নাই। এটা হচ্ছে কি কারণে, এই অ্যাকাউন্টের চেঞ্জের কারণে, তবে এটা তো নর্মালি থাকে। হ্যাঁ, মানে আমি একদম সেম, আমি দুইটা ওপেন করছি, তো মানে এক পাশে রাখছি আপনার হ্যাঁ জুমটা, আর হ্যাঁ, এক পাশে আমি আমার ক্রোম ব্রাউজার। বুঝতে যার কারণে পারছি। আমি আপনারটা থেকে কাজও করতেছি প্লাস দেখতেছি, কিন্তু এখন দেখতেছি যে একদম সেম টু সেম, মানে আপনারটাতে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল বিদ্যমান কিন্তু আমারটাতে নাই। পেজটা অ্যাড করছেন, তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজ হ্যাঁ, রিচ হ্যাঁ, অফ হ্যাঁ, অ্যাড, এটা দিছেন। হ্যাঁ, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড দিলাম, পেজ দিলাম, হচ্ছে আমি যেটা ক্রিয়েট করছি আজকে। তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট, এটা তো টাকা নাই। তারপরে তো হচ্ছে ভ্যালু রুলস। হ্যাঁ, ওই কস্ট পার রেজাল্ট গোলের ঠিক পর পরে ভ্যালু রুলস। হ্যাঁ, কিন্তু এখানে মাঝখানে আপনার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, কিন্তু এটা আমারটাতে নাই। ও, যাক, আপনাকে আমারটা তাহলে হয়তো নতুন, এই জন্য দেয় হয়তো নাই, নাই। হ্যাঁ এই জন্য দেয় নাই আর কি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা আসি হচ্ছে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এখানে যা আছে তাই। ওকে, এরপরে আসে দেখেন এখানে লেখা আছে ডাইনামিক ক্রিয়েটিভ। ওই যে আমরা একটু আগে দেখাইছিলাম যে ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড আমরা সর্বোচ্চ 1,000 ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড চালু করতে পারবো। এখানে কি বলছে দেখেন, will automatically create combination of your media and text that your audience is likely to respond to। আচ্ছা, এইটা মানে এরকম কিছু বোঝায়, ধরেন আমরা ক্যাপশন দিলাম, সরি কি হলো এটা,
ধরেন আমরা ক্যাপশন দিলাম 5টা বা 3টা, 1, 2, 3, 4, 5, এই 5টা আমরা ক্যাপশন দিলাম 5 রকমের। এরপর আমরা ভিডিও দিলাম হচ্ছে ঠিক সেম ভাবে 5টা। তখন ফেসবুক নিজেই চেক করবে যে ধরেন প্রথমে একবার আপনার প্রথম ক্যাপশন সে দিবে, দিয়ে ধরেন 100 জন মানুষকে অ্যাডটা দেখাবে, 100 জন মানুষকে এই ক্যাপশন অন দিয়ে অ্যাড দেখাবে। এর মধ্যে দেখলো যে না, এটা দেখানোর পরে মোটামুটি 50 জন বা 20 জন এই ক্যাপশনটা পছন্দ করতেছে। ক্যাপশন 2 দেওয়ার পর দেখলো যে না, 30 জন পছন্দ করতেছে। ক্যাপশন 3 10 জন, ক্যাপশন হচ্ছে 4, এটা হচ্ছে 60 জন। ক্যাপশন 5 এটা মোটামুটি ধরেন হচ্ছে 75 জন পছন্দ করতেছে। ঠিক সেম ভাবে ভিডিওর ক্ষেত্রে প্রথম যে ভিডিও সে 100 জন মানুষকে দেখাইছে, দেখে দেখলো যে না, এটা ভিউ হচ্ছে মাত্র 100 জনে হচ্ছে 10 জন। এটার 2 নাম্বারটা দেখতেছে যে এটা ভিউ হচ্ছে 30, 3 নাম্বারটা দেখতেছে এটার ভিউ হচ্ছে 80, 4 নাম্বার দেখতেছে এটার ভিউ হচ্ছে 50, 5 নাম্বার এটার ভিউ হচ্ছে 20। এরকম দেখলো। দেখার পর সে দেখতেছে যে মানুষ এই 3 নাম্বার ক্যাপশনটা বেশি পছন্দ করতেছে, আবার এইদিকে 3 নাম্বার যে ভিডিওটা, এই ভিডিওটা বেশি পছন্দ করে। তখন সে কি করবে, একটা সার্টেন টাইম পর গিয়ে সে শুধুমাত্র এই 3 নাম্বার যে আমি ক্যাপশনটা দিছিলাম সেই ক্যাপশন এবং 3 নাম্বার ভিডিও দিয়া এই অ্যাডগুলো মানুষের সামনে সে দেখাবে। এইটার উদ্দেশ্য হচ্ছে আমি ফেসবুককে অনেকগুলো অপশন ক্রিয়েট করে দিলাম, অনেকগুলো ভিডিও, অনেকগুলো ক্যাপশন দিয়ে দিলাম। এখন এইটার মধ্যে থেকে মানুষ যেগুলো সবচেয়ে বেশি পছন্দ করতেছে সে মানুষের কাছে ওই ধরনের ক্যাপশন বা ওই ধরনের ভিডিওগুলো বেশি নিয়ে যাবে। এটাকে আমরা বলি ডাইনামিক ক্রিয়েটিভ। ওকে, আমরা তাহলে ডাইনামিক ক্রিয়েটিভটা চালু করি। ওকে, ডাইনামিক ক্রিয়েটিভ চালু করলাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুল। বাজেট কি? বাজেট বলতে আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাচ্ছি এখানে আমি কত টাকা খরচ করব, এটা হচ্ছে আমাদের বাজেট। তো বাজেট 2 রকম হয়, একটাকে বলা হয় হচ্ছে ডেইলি বাজেট, একটাকে বলা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন কোন বাজেটটা ভালো, ডেইলি বাজেট ভালো না লাইফ টাইম বাজেট ভালো? আমি আসলে কোন বাজেটটা এটার জন্য আমি ফিক্স করব, এটাকে আমরা দেখব যে ডেইলি বাজেট করব নাকি আমরা লাইফ টাইম বাজেট করব। আচ্ছা, এখন আমরা একটু ফেসবুকে দেখি যে কোন বাজেটটা আসলে ভালো। এইখানে দেখেন ফেসবুক বলতেছে, ফেসবুক নিজেই এখানে কিছু দিছে, দেয়ার আর টু টাইপস অফ বাজেট ডিউরেশন, লাইফ টাইম বাজেট অ্যান্ড ডেইলি বাজেট। হোয়েন ইউ সেট এ লাইফ টাইম বাজেট, you are telling us how much you are willing to spend over entire runtime of your campaign or ad set। আচ্ছা, এইটা দ্বারা সে বোঝাচ্ছে যে তুমি যদি আমাকে বলে দাও যে আমার লাইফ টাইম বাজেট হচ্ছে $100 এবং এই অ্যাডটা আমি চালাতে চাই মোটামুটি হচ্ছে 15 ডেজ, এইটার অর্থ হচ্ছে যে আপনি ফেসবুকে বলে দিলেন যে ভাই এই 15 দিন আমার সময় এবং আমার বাজেট হচ্ছে $1,000, $100। এই 15 দিনের মধ্যে তুমি সর্বোচ্চ $100 খরচ করতে পারবে। এটা হচ্ছে ফেসবুক বলতেছে যে আমি যখন এটা সেট করতেছি উইলিং টু হাউ মাচ ইউ আর উইলিং টু স্পেন্ড ওভার ইন্টায়ার রান টাইম হবে, যে আমি আমার ওই রান টাইমের 15 দিনে সর্বোচ্চ কত টাকা খরচ করতে চাই। ইউ ক্যান সেট এ লাইফ টাইম বাজেট ফর ইউর ওভারঅল ক্যাম্পেইন উইথ মেটা অ্যাডভান্টেজ বাজেট। কেমন আছে এটা আমরা পরে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, লাইফ টাইম বাজেট can be useful if you do not want to exceed certain amount of overall spend, and work best if you flexibility and how much you want to spend each day। সে বলতেছে যে তুমি লাইফ টাইম বাজেটটা তখনই সেট করো, ধরো তুমি 150, আচ্ছা ধরেন আমরা এখানে 10 দিন সময় দিছি এবং দিয়ে বলছি তুমি সর্বোচ্চ $100 খরচ করতে পারবা। কিন্তু আমি এমন চাই না যে সে প্রতিদিন $10 করেই খরচ করবে, এটা আমি চাই না। আমি চাই যে আমি ফেসবুকের হাতে ছেড়ে দিলাম। ফেসবুক যদি মনে করে যে ধরেন ডে 5-এ সে বেশি খরচ করবে, সে চাইলে
ডে 5-এ $20, $25, $30 খরচ করবে। আবার ফেসবুক যদি চাই, সে ডে 2-তে সে মাত্র $1 খরচ করবে। মানে এই যে কোন দিন কত টাকা খরচ করবে, এটা আমি ফেসবুকে বেঁধে দিতে চাই না। ফেসবুক তার মতো করে করুক। তার কারণ হচ্ছে, একদিন হয়তো দেখা যাবে যে মানুষ বেশি বেশি অ্যাড দেখতেছে, মানুষ বেশি বেশি প্রোডাক্টটা কিনতেছে, তো সেদিন হয়তো ফেসবুক এখান থেকে বেশি খরচ করবে। এটা হতে পারে। আবার এমন হতে পারে যে কোনো কোনো দিন ফেসবুক কে মানুষ কম কেনাকাটা করতেছে, বা মানুষ মানুষ অ্যাড মানুষ বেশি দেখতে চাচ্ছে না, সেদিন ফেসবুক হচ্ছে কম খরচ করবে। তো সেই দিন যেন ফেসবুক তার মতো করে এইটা করতে পারে, আমরা এই কারণে আসলে লাইফ টাইম বাজেট দেই। আচ্ছা, ইউ আর ইউজিং স্ট্যান্ডার্ড ডেলিভারি, we strive to spend your budget evenly over lifetime asset. However, you get best result for budget opportunity, the daily budget may order. আচ্ছা, এখন ফেসবুক যেটা বলতেছে যে তুমি যদি এমন হয় যে চাও যে না, রেগুলার একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় আমি ফুরাবো, তাহলে আমরা যাব হচ্ছে ডেইলি বাজেটে। আর আমি চাচ্ছি যে না, এমন না, আমি ফেসবুকে বলে দিব যে $100 তুমি যখন ইচ্ছা তখন ফুরাও, কিন্তু 10 দিন তোমার টাইম। তাহলে আমরা যাব হচ্ছে এই লাইফ টাইম বাজেটে। লাইফ টাইম বাজেটের একটা সুবিধা যে ফেসবুক যদি চায় কোনোদিন বেশি ফুরানোর ইচ্ছা হয় সেদিন ফুরাতে পারবে, যেদিন কম চাই সেদিন কম করে দেবো, কিন্তু ডেইলি বাজেটে এই স্কোপ নাই। সে প্রতিদিনই $10 ফুরাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা আসলে কি দিব, ডেইলি দিব না লাইফ টাইম দিব? কোনটা দিলে আমাদের জন্য ভালো হবে? এইটা আমরা সেট করব হচ্ছে ক্যাম্পেইনের সময় অনুযায়ী। ধরেন আপনি চাচ্ছেন যে মোটামুটি 30 দিন যাবত একটা অ্যাড চালাবেন, 30 ডেজ, তাহলে আপনি অবশ্যই দিবেন ডেইলি, অথবা 30 দিন প্লাস। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমার সময় হচ্ছে 7 থেকে 10 দিন, আমি এই দিনের মধ্যে আমি সেল নিয়ে আসবো, তাহলে আপনি দিবেন হচ্ছে লাইফ টাইম। কারণ এই 10 দিনের মধ্যে সে সব টাকা ফুরাবে, এবং যেদিন মানুষ বেশি কিনবে সেদিন সে হচ্ছে বেশি টাকা এখানে খরচ করবে, যেদিন কম আসবে সেদিন সেখানে কম টাকা খরচ করবে। এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর ডেইলি বাজেট মানে যে না, আমার অনেক দিন এই ক্যাম্পেইনটা চলবে, আমি চাই যে প্রতিদিন একটা ফিক্সড অ্যামাউন্ট খরচ হোক, সেটার জন্য আপনি হচ্ছে ডেইলি বাজেট দিবেন। ক্লিয়ার কি সবাই? এই যে দেখেন, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট, যে কোনোদিন বেশি ফুরাইছে, কোনোদিন কম, কোনোদিন বেশি, কোনোদিন কম, কোনোদিন বেশি, কোনোদিন বেশি, কোনোদিন কম, এইরকম করে আর কি সে যাবে। কিন্তু এভারেজে যে টাকা, সেই টাকা এতেই আছে। তো আমরা ধরেন এই অ্যাডটা আমরা বেশি দিন যাবত চালাবো, তো সেই ক্ষেত্রে ধরেন আমরা বলে দিলাম যে ডেইলি বাজেট আমি প্রতিদিন হচ্ছে $10 করে খরচ করতে চাই। তো আমি এখানে বলে দিলাম যে $10, 10 USD। ওকে, আমি $10 খরচ করে বলে দিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমার আমি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চালাতে চাই, ডেইলি বাজেট আমার ধরেন আমি চালাতে চাই, তো নভেম্বরে ক্যাম্পেইনটা চালাচ্ছি, নভেম্বরের 1 তারিখ থেকে চলবে। এবং আমি চাইলে একটা ইন ডেটও সেট করে দিতে পারি, যে আমি একটা ইন ডেট সেট করে দিলাম যে নভেম্বরের 1 তারিখ থেকে এই অ্যাডটা আমার মোটামুটি 30 দিন যাবত চলবে। আমি 30 দিনে আমি অ্যাডটা চালাবো। ও সরি, ইন ডেট সেট করলাম।
30 ডে, 1 ডিসেম্বর। ওকে, ওকে, আমি একটা ইনডেট এইখানে আহ, কি হচ্ছে বারবার, আচ্ছা ইনডেট আমি এখানে সেট করে দিলাম যে আমার একটা মোটামুটি 30 দিন চলবে। এরপরে বাজেট স্কেজুলিং। আচ্ছা, এইখানে চাইলে আমরা বাজেটটা শিডিউল করে দিতে পারি যে আমি প্রতিদিন যদি চাই যে আমার এটা ধীরে ধীরে পার্সেন্টেজ আকারে বাড়তে থাকবে, ইনক্রিজ ডেইলি বাজেট বাই পার্সেন্ট, যে ধরেন প্রতিদিন আমার এই বাজেটটা ধীরে 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 1%, 2% বা 10% করে বাড়বে। আমি চাইলে বা 1% বা 10% করে আমার এই বাজেটটা বাড়বে, আমি এরকম চাচ্ছি। তো চাইলে আমি এরকম পার্সেন্ট করে দিতে পারি যে ধীরে ধীরে দিন যাবে আমার এটা বাড়বে। তো আমি আপাতত এটা দরকার নেই, এটাকে রিমুভ করে দিলাম, শিডিউল আমি করব না। ওকে, আচ্ছা, অ্যাড শিডিউল, এটা ডেইলি বাজেটে হয় না, ডেইলি বাজেটে কোনো অ্যাডকে শিডিউল করা যায় না। তো আমরা একটু দেখি যে ডেইলি বাজেট না দিয়ে একটু লাইফ টাইম বাজেট দিই। লাইফ টাইম বাজেট যদি দেই তাহলে আমরা দেখবো যে এখানে রান অ্যাড অন স্কেজুল, এখানে যদি ক্লিক করি আমরা দেখবো যে ধরেন আমি 30 দিন অ্যাড চালাবো, ধরেন আমি 30 দিন না, আমি অ্যাডটা চালাবো, ধরেন কাস্টম করে দিলাম যে আমি সর্বোচ্চ 10 দিন চালাবো, নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত অ্যাডটা আমি চালাবো। ওকে, আমি 10 দিন করে দিলাম। দেওয়ার পর আমি বললাম যে সপ্তাহে কোন কোন দিন আমার একটা বেশি চলবে। এখন দেখেন যে ফ্রাইডে স্যাটারডেতে মানুষ নর্মালি বাসায় থাকে, মানুষ ধরেন ফোন বেশি ব্যবহার করে, আমি ধরে নিলাম বাংলাদেশের ক্ষেত্রে। তাহলে এই দিনগুলোতে আমি হচ্ছে মোটামুটি সারাদিন এই অ্যাডটা চালাবো। শনিবারে একটা সারাদিন চালাবো। আর অন্যান্য দিন আমি সকালবেলার দিকে চালাবো না, যেহেতু মানুষ অফিসে যায়, সকালে ব্যস্ত থাকে। আমি অ্যাডগুলো চালাবো মোটামুটি হচ্ছে দুপুর 12টার পর থেকে। এই টাইমগুলোতে আমি অ্যাডগুলো বেশি চালাবো। এইভাবে সপ্তাহের কোন দিন কখন অ্যাড চলবে আমরা চাইলে এইভাবেও একদম শিডিউল করে দিতে পারি। কখন কখন কটা থেকে কটা পর্যন্ত অ্যাডগুলো চলবে আমরা চাইলে এইভাবে অ্যাড শিডিউল করতে পারি। অথবা যদি চাই যে প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত চলবে, আমরা এটা বলে দেবো যে প্রতিদিন শুধুমাত্র বিকালবেলা অ্যাডগুলো চলবে। তো এইটাকে বলা হয় হচ্ছে রান অ্যাড অন স্কেজুল। এইভাবে আমরা চাইলে এটাকে, আপাতত আমি এটা করতেছি না, এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, এরপরে আমাদের যেটা মেইন কনসার্ন সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আচ্ছা, আমরা যদি এই মুহূর্তে দেখি আমাদের এইখানে দেখেন এস্টিমেটেড অডিয়েন্স কত দেখাচ্ছে, মনে হয় 4 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 4,69,00,000 থেকে 5.5 কোটি এই মুহূর্তে অডিয়েন্স বাংলাদেশে আছে। তো 5.5 কোটি লোকের তো সবাই আমার ক্রেতা না। এখন আমাকে কি করতে হবে, এই অডিয়েন্সটাকে ন্যারো করতে হবে। দেখেন এটা হচ্ছে ব্রড, এটা হচ্ছে ন্যারো। তো মোটামুটি মিডলের দিকে যদি থাকে তাহলে এটা মোটামুটি পজিটিভ, যে এত 4 কোটি মানুষকে তো আমার অ্যাড দেখানো সম্ভব না। আমার এখন খুঁজে বের করতে হবে আমি কাকে আমার অ্যাডটা দেখাবো। এখন আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে এটা আমরা সেট করব। তো প্রথমে আছে দেখেন অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে ইউজ এ সেভ অডিয়েন্স। আমার এখানে কোনো অডিয়েন্স সেভ করা আছে কিনা, দেখেন এখানে 2টা অডিয়েন্স সেভ করা আছে। আমরা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারবো। অথবা আমি, আমার তো নতুন অ্যাকাউন্ট, ধরেন আমার কোনো অডিয়েন্স সেভ করা নাই, সেই ক্ষেত্রে আমি অডিয়েন্স বানাবো। তো আমি প্রথমে যাব লোকেশনে, এডিটে ক্লিক করব। লোকেশনে ক্লিক করার পর দেখতেছি ওকে, আমরা দেখলাম যে লোকেশনটা বাংলাদেশ সেট করা আছে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখতেছি যে না, এটা পুরা বাংলাদেশটাই সেট করা আছে। তো ধরেন আমি বগুড়াতে থাকি, আমি চাচ্ছি যে বগুড়াতে একটা অফলাইন কোর্স চালাইতে। এখন আমি যদি বগুড়াতে একটা অফলাইন কোর্স চালাই, এই কোর্সের অডিয়েন্স আসলে কোথা থেকে আসবে? তো এই কোর্সের অডিয়েন্স স্বাভাবিকভাবেই শুধুমাত্র বগুড়ারই হতে হবে। বগুড়ার বাইরের লোক বগুড়ায় এসে অফলাইন কোর্স করবে না, তার মানে আমার লোকেশনটা বাংলাদেশ হলে চলবে না, আমার লোকেশনটা চেঞ্জ করতে হবে। তো আমি এখানে কেটে দিব, এটাতে সার্চ লোকেশন দিব, ধরেন হচ্ছে বগুড়া, বগুড়া সিটি।
বগুড়া বাংলাদেশ, বগুড়া বাংলাদেশ। আচ্ছা, আমি এখান থেকে বগুড়াকে সিলেক্ট করলাম। এখন দেখেন যেটা হয়েছে, বগুড়া থেকে বগুড়ার 12 কিলোমিটারের মধ্যে যারা আছে, আমার এই এটা ছোট দেখাচ্ছে মনে হয়। বগুড়া থেকে বগুড়া 12 কিলোমিটারের মধ্যে যারা আছে, 2 কিলোমিটারের মধ্যে যারা আছে, আমি তাদেরকে এখানে টার্গেট করতে পারতেছি। তো ধরেন আমার দরকার হচ্ছে আরো বড়, বগুড়া সিটি। আমরা এখানে প্লেস না দিয়ে আমরা দিব হচ্ছে বগুড়া, রাজশাহী সিটি মানে বগুড়া শহর। সিটিতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতেছি বগুড়া এবং বগুড়া থেকে 40 কিলোমিটারের মধ্যে যাদের অবস্থান, আমি তাদেরকে আমার একটা দেখাচ্ছি। এখন ধরেন আমার সেম প্রতিষ্ঠান বগুড়াও আছে, আবার রাজশাহীতেও আছে, ঢাকাতেও আছে। তাহলে আমরা ধরেন একটা কাজ করি, এখানে ঢাকা সিলেক্ট করি। আচ্ছা, এইখানে দেখেন ঢাকা সিটি, ওকে ক্লিক করলাম। আমার ঢাকা সিটিটা সিলেক্ট হলো, এবং ঢাকা ঢাকা থেকে 80 কিলোমিটারের মধ্যে। এবং দেখেন এখানে অডিয়েন্সের সংখ্যা কিন্তু কম বেশি হচ্ছে। যেখানে আমি যদি ঢাকাটাকে কেটে দেই, তাহলে বগুড়ায় অডিয়েন্স কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 20 লক্ষ। বগুড়ার অডিয়েন্স হচ্ছে 20 লক্ষ থেকে 24 লাখ পর্যন্ত বগুড়াতে অডিয়েন্স। এখন আমার সেম প্রতিষ্ঠান ধরেন বগুড়ার সঙ্গে সঙ্গে ঢাকাতেও আছে। অথবা ধরেন আমি চাই যে না, বগুড়া এবং বগুড়ার 40 কিলোমিটার তো অনেক বড় জায়গা, আমি এখানে যদি একটু সার্চ করে দেখি যে এইখানে আরো অন্যান্য জেলাও এখানে অ্যাড হয়ে গেছে, যেমন নওগাঁ, এই পাশে জামালপুরের কিছু অংশ। আমি এত বড় এরিয়া চাই না, আমি চাচ্ছি যে বগুড়া বা বগুড়া থেকে যারা 5-7 কিলোমিটারের মধ্যে যারা থাকে তাদেরকে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে কমাই দিব, কমাই দিয়ে 17 কিলোমিটার। তার মানে আমরা যদি এইভাবে সিলেক্ট করি, তাহলে বগুড়া থেকে বগুড়া 17 কিলোমিটারের মধ্যে যারা আছে, আমরা শুধুমাত্র তাদেরকে টার্গেট করলাম। ওকে। এখন আমি তো বললাম যে আমার এই প্রতিষ্ঠান বগুড়ার সঙ্গে সঙ্গে ঢাকাতেও আছে, ধরেন ঢাকাতেও ব্রাঞ্চ আছে, আমি চাচ্ছি এই অ্যাডটা ঢাকাও চালাইতে, জাস্ট এখানে লিখবো ঢাকা। ওকে। যখন আমরা ঢাকা লিখে সার্চ দিব, এইখানে দেখেন আমরা পাবো ঢাকা ডিভিশন, ঢাকা এবং পাশে লেখা সিটি। সিটিতে ক্লিক করলে তো আমরা ঢাকা শহর। ঠিক সেম ভাবে চাচ্ছি যে ঢাকা শহরের যারা মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে থাকে, আমরা তাদেরকে টার্গেট করতে। তো এখান থেকে আমরা চাইলে 20 কিলোমিটার দিলাম, যে ঢাকা থেকে 20 কিলোমিটারের মধ্যে যারা থাকে আমরা তাদেরকে টার্গেট করব। এইভাবে আমরা চাইলে হচ্ছে বাই লোকেশনের উপর বেস করে টার্গেট করতে পারি। আবার ধরেন এইভাবে না, আমি ঢাকা এবং বগুড়া ঠিকই চাচ্ছি, অথবা ধরেন আমি পুরো বাংলাদেশই চাচ্ছি, আমি এখানে বাংলাদেশি লিখি। বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে কান্ট্রি। ক্লিক করলাম। ক্লিক করে দেখেন না, পুরো বাংলাদেশ টার্গেট হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে থেকে কিছু কিছু জায়গাকে বাদ দেওয়ার জন্য। একটু আগে যেমন ছিল যে আমি বগুড়ার সঙ্গে ঢাকাকে ইনক্লুড করতেছিলাম, এখন আমরা বাংলাদেশ থেকে কিছু কিছু জায়গাকে বাদ দিব। এই বাদ দেওয়াকে বলা হচ্ছে এক্সক্লুড করা। তো দেখেন এইখানে যেমন ইনক্লুড আছে, ইনক্লুডের পাশাপাশি লেখা আছে এক্সক্লুড। ওকে, এখন আমি এক্সক্লুডে ক্লিক, ক্লিক করার পর ধরেন আমি চাচ্ছি যে আহ রাজশাহীকে বাদ দিব, রাজশাহী। এবং আমরা পুরা রাজশাহী ডিভিশনটাকে বাদ দিব। তো এই জন্য আমরা এটা সিলেক্ট করব, রাজশাহী ডিভিশন কান্ট্রি। তার মানে পুরা রাজশাহী ডিভিশনটা বাদ। আমরা যদি দেখি, এই বগুড়া থেকে পুরা রাজশাহী বিভাগ বাদ হয়ে গেল, রাজশাহী ডিভিশন। আবার চাচ্ছি যে ধরেন আমরা ঢাকা জেলাকে বাদ দিতে, ঢাকা ডিভিশন না, ঢাকা জেলা। তো ঢাকা লিখলাম। যে নিচেরটা হচ্ছে যেটার পাশে লেখা কান্ট্রি, এটা হচ্ছে ঢাকা ডিভিশন। আমরা হচ্ছে ঢাকা সিটিকে, ঢাকা সিটিকে বাদ দিলাম। এবং ঢাকা সিটির মধ্যে যারা 40 কিলোমিটারের মধ্যে আছে তারাও বাদ। তার মানে আমি পুরো বাংলাদেশকে টার্গেট করছি, কিন্তু রাজশাহী ধর বা ঢাকা ডিভিশনই ধরি, ডাইরেক্ট ঢাকা লিখে, ঢাকা যেটার পাশে লেখা কান্ট্রি এটা।
তার মানে আমি পুরো দেশকে টার্গেট করছি, কিন্তু আমি যে কাজটা করছি শুধুমাত্র ঢাকা ডিভিশন এবং রাজশাহী ডিভিশনে যে মানুষজন আছে তারা আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবে না। তাহলে আমরা দুই তিন ভাবেই করতে পারি, যে আমরা সরাসরি হচ্ছে দুই তিনটা জেলাকে অ্যাড করে নিয়ে আমরা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারি। আবার চিন্তা করতে পারি যে না, একটা বিভাগ বাদ, একটা জেলা বাদ, একটা নির্দিষ্ট জায়গা বাদ বাংলাদেশের মধ্যে থেকে, এইভাবেও আমরা চাইলে আসলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা চালাতে পারি। এখন ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট আসছে, যার ব্যবসা ধরেন হচ্ছে তার এলাকায়, ধরেন আপনার বাড়ি বগুড়ায়, বগুড়ার নির্দিষ্ট কোনো একটা এলাকাতে তার ব্যবসা। এখন আপনি বারবার সেই এলাকার নাম সার্চ করতেছেন, তার মনে করেন একটা ডেকোরেটরের দোকান আছে, যে সে বিভিন্ন ইভেন্ট ম্যানেজ করে দেয়, ডেকোরেটরের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, এই এলাকায় যে বিয়ে শাদী বা বিভিন্ন প্রোগ্রাম হয় সে সেইখানে গিয়ে প্রোগ্রাম করে। এখন সে আপনারা বললো যে ভাই, আমার এলাকার মধ্যে আমি একটা অ্যাড চালাতে চাই, যে আমার যে ডেকোরেটরের দোকান ওইখান থেকে যারা মোটামুটি 3 কিলোমিটারের মধ্যে যারা আছে, আমি তাদেরকে আমার একটা দেখাবো। অথবা আমি একটা কোচিং সেন্টারের ব্যবসা করি, আমি চাচ্ছি যে আমার এই কোচিং এর একটা, আমি যেখানে আছি সেখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যে এটা দেখাবো। তাহলে এখন আপনি বারবার, ধরেন আমার বগুড়ার একটা জায়গার নাম হচ্ছে ফুলতলা, আমি এখানে সার্চ করি, আসতেছে না, ফুলতলা এইটা এখানে সাজেশনে দেখাচ্ছে না। এখন আমার এখন কাজ কি, কিন্তু আমার অ্যাড চালাতে হবে ফুলতলাতেই। তাহলে আমি যে কাজটা করব, আমি এই ম্যাপটাকে জুম করতে থাকবো। ধরেন এই ম্যাপটাকে জুম করব, জুম করে বগুড়ার কাছে নিয়ে যাব, বা আমি যে এলাকায় অ্যাডটা চালাবো সেই এলাকার কাছে নিয়ে যাব। বগুড়া, বগুড়া সদর, পুরান বগুড়া, সেউজগাড়ি, সিলিমপুর। ওকে, এই যে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট আছে, এই ক্যান্টনমেন্টের পাশে যে এরিয়া, এটা আসলে হচ্ছে ফুলতলা, এই এলাকা। তো ধরেন এই যে এরিয়াটা, এই এরিয়ায় আমি কোনো অ্যাড চালাতে পারি না। ঠিক সেম ভাবে ধরেন আমি এই এলাকাতেই আমার অ্যাডটা চালাবো, এটা হচ্ছে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট, এই পাশে হচ্ছে হাইওয়ে, এই পাশে যে এরিয়াটা গোহাইল রোডের পাশে, এইটা হচ্ছে ফুলতলা। তো আমি চাচ্ছি এই এরিয়াতে অ্যাড চালাবো, এই কিন্তু এই এরিয়াটা আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না। তো এই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে, দেখেন এইখানে একটা অপশন আছে ড্রপ পিন, আমরা এই ড্রপ পিনটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেবো। ক্লিক করব, ক্লিক করে নিয়ে গিয়ে ধরেন এটা ফুলতলা, জাস্ট এইটা হচ্ছে ফুলতলা সেই রোড, আমরা এই রোডের উপরে এখানে জাস্ট ক্লিক করব। এখন ক্লিক করলে কি হলো, ফুলতলা থেকে ফুলতলা 16 কিলোমিটারটা সিলেক্ট হলো। কিন্তু আমার তো 16 কিলোমিটার করলে হবে না, আমার ফুলতলা বাজারটাকে শুধু সিলেক্ট করতে হবে। তো ফুলতলা বাজারকে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে আমরা 16 থেকে এটাকে করে দিব 1 কিলোমিটার বা 2 কিলোমিটার সর্বোচ্চ। এখন দেখেন শুধুমাত্র, ও সরি, এখানে এক্সক্লুড ছিল, এটা ইনক্লুড দিল, ভুল করে ফেলছি, আবার একটু নিয়ে যেতে হবে, এটাকে ইনক্লুড হবে। এই এরিয়াটা, ভাইয়া পুরো বাংলাদেশ যেহেতু সিলেক্ট করা আছে, তাহলে এটা তো অটোমেটিক ইনক্লুডেডই আছে না, নাকি? নিবেন, এটা অটোমেটিক চলে গেছে। যখন আমি এইটাভাবে সিলেক্ট করলাম, বাংলাদেশটা অটোমেটিক ভাবে চলে গেল ভাইয়া। ওকে, তো এইভাবে আমরা চাইলে একটা নির্দিষ্ট এরিয়া, দেখেন শুধুমাত্র ওই ফুলতলা যে এরিয়াটা, এরিয়াটাই সিলেক্ট হয়েছে। এইভাবে আমরা চাইলে শুধুমাত্র যে এখানে সার্চ করে নিয়ে আসতে পারবে এমন না, আমি হচ্ছে এরকম ধরে ধরে একদম নির্দিষ্ট একটা জায়গা ওই এরিয়ার মধ্যে, ধরেন 1 কিলোমিটার না, ধরেন এটার আশেপাশে 3 কিলোমিটারের মধ্যে যাদের বসবাস,
বা এটা 2 কিলোমিটারের মধ্যে যারা থাকে আমি তাদেরকে অ্যাডটা দেখাবো। মানে 2 কিলোমিটারের মধ্যে ঠনঠনিয়া, সিলিমপুর এইটুকুর মধ্যে যারা থাকে, মানে আমার প্রতিষ্ঠানের ঠিক আশেপাশে যে ব্যক্তিদের বসবাস, আমি শুধুমাত্র তাদেরকে আমার একটা দেখাবো। দেখেন এখানে মাত্র অডিয়েন্সের সংখ্যা 86,000 থেকে 1 লক্ষ অডিয়েন্স আমার এখানে আছে। তো এইভাবে আমরা চাইলে এই লোকেশনটাকে কাজে লাগে, ইনক্লুড এক্সক্লুড এইগুলোর মাধ্যমে, ব্রাউজের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সটাকে এইভাবে এখানে টার্গেট করে নিয়ে আসতে পারবো। তো এটা একটা ওয়ে। আচ্ছা, এরপরে আসে মিনিমাইজ মিনিমাম এজ, যে আমার যারা অডিয়েন্স থাকবে তাদের বয়স কেমন হবে, তারা কত বয়সের হতে পারে। তো এটা একটু বেস করে আমরা এখানে টার্গেট করতে পারবো। আমরা মিনিমাম এজের মধ্যে গেলাম, ইডিটে ক্লিক করলাম, যে তাদের মিনিমাম এজ কত, আমি চাচ্ছি যে তাদের মিনিমাম এজ হচ্ছে 20 বছর থাকুক। ওকে, সরি সরি সরি, হয়ে গেল মিনিমাম এজ 20 বছর। ওকে, এরপরে তারা কোন ভাষায় কথা বলে আমরা ভাষার উপর টার্গেট করতে পারি। জাস্ট এডিটে ক্লিক করলাম, এখানে আমরা ভাষার নাম লিখলাম, হয়ে গেল। লোকেশন অ্যাড করছি, এজ, এজ হচ্ছে তাদের কত বছর থেকে শুরু হবে। যে ধরেন আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাবো, তার মানে স্বাভাবিকভাবে আমি বুঝতেছি যে তাদের এজ 18 থেকে শুরু করব। এই কোর্সগুলো করে মোটামুটি 18 থেকে যাদের বয়স হচ্ছে 40 বছর, তারা সবচেয়ে বেশি করে আর কি, বা 45 বছর ধরে নিলাম, এরকম দিয়ে দিলাম যে এই এজের যারা আছে তারা আমার এই কোর্সটা বেশি করে। ওকে, এরপরে আছে 18 থেকে 45-এর পরে আমরা যদি যাই, আমরা দেখবো যে জেন্ডার। তা আমি এই যেহেতু কোর্স বিক্রি করতেছি, সেই ক্ষেত্রে ছেলে মেয়ে কোনো ম্যাটার না, মেন উমেন কোনো ম্যাটার না, যে কোনো বয়সের লোকজনই আমার কোর্স কিনতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ওয়ালে ক্লিক করে আমরা দুটোই রাখতেছি। এরপরে আমাদের মেইন যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং। এখন এই ডিটেল টার্গেটিং এর ভিতরে যদি আমরা একটু যাই, বিভিন্ন কিছুর উপর বেস করে আমরা টার্গেটিং গুলো করতে পারি। জাস্ট আজকে আমরা একটা নিয়ে আলোচনা করব, এরপরে নেক্সট দিন আমরা আরো বিষয়গুলো আলোচনা করবো। দেখেন তিনটা বিষয় মেইনলি আছে, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়র। এইগুলোর উপর বেস করে আমরা মানুষকে টার্গেট করতে পারবো। তো আমরা যদি ডেমোগ্রাফিকের ভিতরে যাই, ডেমোগ্রাফিকের ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে এডুকেশন। তো আমাদের যেহেতু কাজ হচ্ছে ধরেন কোর্স বিক্রি নিয়ে, এটা মোটামুটি এডুকেশনের সঙ্গে সম্পর্ক যুক্ত, এই জন্য আমরা এডুকেশনের ভিতরে যাব। যাওয়ার পর প্রথমে লেখা আছে এডুকেশন লেভেল, যে তার এডুকেশন লেভেলটা আসলে কি হবে। তো ধরেন আমি যদি চাই যে অ্যাট হাই স্কুল, যারা হাই স্কুলে পড়ে আমি তাদেরকে টার্গেট করতে চাই, অ্যাট ইউনিভার্সিটি যারা ইউনিভার্সিটিতে পড়ে, আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, আমার লোকেশনটাকে আমি একটু পুরো বগুড়া দিয়ে দিই, কষ্ট করে বগুড়া সিটি। আমরা কোথায় ছিলাম, এখান থেকে ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক থেকে এডুকেশন। ওকে, এডুকেশন লেভেল, ধরেন আমার যে কোর্সটা করবে আমি মনে করতে পারি যে এই কোর্সটা যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা করবে, অথবা যারা পোস্ট গ্রাজুয়েট তারা করবে। এরকম করে আমি যদি চিন্তা করি যে এডুকেশনের যে লেভেল, এই লেভেলের উপরে আমি আমার অডিয়েন্সটাকে খুঁজবো। তো আমি তাহলে এইভাবে খুঁজতে পারি যে যারা স্কুলে পড়ে, নর্মালি যারা হাই স্কুলে পড়ে তারা এই কোর্সগুলো করে না, যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা পোস্ট গ্রাজুয়েট বা ফাউন্ডেশন ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি যাদের আছে, তারা এই কোর্সটা করতেছে। ধরেন মাঝে মাঝে আমরা এমন করি যে একটা কোর্স বিক্রির সময় বলে দিই যে তার মিনিমাম ক্রাইটেরিয়া, যে তার মিনিমাম ধরেন ইন্টারমিডিয়েট পাস হইতে হবে। তো মিনিমাম ইন্টারমিডিয়েট পাস এটা যদি হচ্ছে আমাদের কোর্স করার জন্য হচ্ছে ক্রাইটেরিয়া হয়, তাহলে আমরা অবশ্যই বলবো যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট, ডক্টরেট ডিগ্রি, ফাউন্ডেশন ডিগ্রি, হাই স্কুল লিভার মানে হাই স্কুল থেকে চলে গেছে এই ধরনের লোকজন, মাস্টার্স ডিগ্রিধারী, প্রফেশনাল ডিগ্রিধারী, এই ধরনের লোকজনকে আমরা খুঁজবো। তো আমরা এইভাবে বিভিন্ন কাজে বা আমাদের চাহিদার ভিত্তিতে আমরা এডুকেশন লেভেলটা সেট করতে পারি। তো আমার এই কোর্স করার জন্য আসলে নির্দিষ্ট কোনো এডুকেশন লেভেল লাগবে না, সো এই জন্য আমরা এখানকার কোনো কিছুকে চুজ করব না। কিন্তু আমাদের যদি এমন হয় আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতেছি যেখানে আসলে এডুকেশনের একটা ভ্যালু আছে বা দাম আছে, সেই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে এডুকেশনটাকে সেট করতে পারি।
ওকে, এডুকেশনের পরে আছে দেখেন ফিল্ড অফ স্টাডি, যে সে কোন ফিল্ডে পড়াশোনা করে এটার উপর বেস করে আমরা অডিয়েন্সটা খুঁজবো। তো ফিল্ড অফ স্টাডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন আমরা বলে দিলাম যে যারা বিবিএ তে পড়ে, যেহেতু মার্কেটিং শিখবে, বিবিএ দেখেন এখানে আছে বিবিএ, বিবিএ মার্কেটিং, বিবিএ ফাইন্যান্স, এইগুলোতে যারা পড়ে। তো ধরেন আমি তাহলে এগুলো সিলেক্ট করতে পারি যে নর্মাল ভাবে এগুলোতে যারা পড়ে তাদের আমার কোর্স করার প্রতি তাদের আগ্রহ থাকতে পারে। ওকে, এরপরে ধরেন বলে দিলাম যে ধরেন এগুলা সিলেক্ট করলাম, বিবিএ এইটা এইটা এইটা, এগুলো আমি সিলেক্ট করলাম। ওকে, বিবিএ এর পর ধরেন আমি বলে দিলাম এমবিএ। ওকে, এমবিএ মার্কেটিং নিয়ে যারা পড়ালেখা করে তারা হইতে পারে। এমবিএ তে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসে পড়ে, এমবিএ ফাইন্যান্সে যারা পড়ে, তারপরে এমবিএ ইন মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স, এইগুলো নিয়ে যারা পড়ে তারা আমার অডিয়েন্স হতে পারে। সো আমি জাস্ট এগুলোকে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমি এখানকার অনেক কিছুকে সিলেক্ট করলাম। ওকে, এর হচ্ছে ফিল্ড অফ স্টাডি, যে যারা বিবিএ এমবিএ পড়ে তারা নর্মালি হচ্ছে আমার অডিয়েন্স হতে পারে আর কি। আচ্ছা, এরপরে আমরা আসি স্কুল বা ইউনিভার্সিটি, যে আমি নির্দিষ্ট প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে আমি তাদেরকেই আমার একটা দেখাতে চাই। তো ধরেন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমি তাদেরকে আমার একটা দেখাবো। তো আমি ধরেন এখানে লিখে দিলাম ইউনিভার্সিটি অফ ঢাকা। এই যে দেখেন, আমরা চাইলে ঢাকা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অফ ঢাকা, যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এমবিএ তে পড়ে বা আইবিএ তে পড়ে আমি তাদেরকে আমার একটা দেখাতে চাই। অথবা ধরেন আমি বলে দিলাম শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি। যেহেতু এই সাবজেক্টগুলো সিলেক্ট করছি এখানে ঢাকা ইউনিভার্সিটি এই ডিপার্টমেন্টকে ধরলাম। ওকে, তা আমরা এইভাবে চাইলে যে সরাসরি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আমরা সেই বিশ্ববিদ্যালয় বা সেই প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে ধরতে পারি। এরপরে আন্ডার গ্রেড ইয়ার্স, আমরা এটার উপর বেস করে আসলে আমরা এটা ঠিক করতে পারি। এরপরে আছে কি ফিনান্সিয়াল কন্ডিশন, এটার উপর বেস করে আমরা মানুষকে অ্যাড দেখাতে পারি। ধরেন ইনকাম, যাদের ইনকাম 10% অফ জিপ কোড, এটা আসলে ইউএস এর ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশে এই অ্যাডটা চলে না বা বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না। যদি ইউএসএ তে কখনো অ্যাড চালাতে হয় সেই ক্ষেত্রে এই বিষয়টা কাজ করে। আচ্ছা, এরপর আছে লাইফ ইভেন্টস, এইটা নিয়ে আমরা একটু কালকে আলোচনা করব। প্যারেন্ট ডেমোগ্রাফিক ইন্টারেস্ট। আচ্ছা, আমরা আছি ওয়ার্কে। ওয়ার্কের মধ্যে ধরেন এমপ্লয়ার, আমরা সার্চ করলাম যে এই অকুপেশনে যারা কাজ করে আমরা তাদেরকে অ্যাড দেখাতে চাই। আবার ধরেন ইন্ডাস্ট্রির মধ্যে আছে যে যারা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করে আমি তাদেরকে আমার অ্যাড দেখাবো। অথবা যারা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং এ জব করে ইন্ডাস্ট্রিতে আছে আমরা তাদেরকে অ্যাড দেখাবো। আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট বা স্পোর্টস মিডিয়াতে যারা আছে আমরা তাদেরকে আমাদের অ্যাডটা দেখাতে চাই। অথবা বিজনেস অ্যান্ড ফাইন্যান্সে যারা আছে আমরা তাদেরকে অ্যাড দেখাতে চাই। তো এইরকম ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিস, বিজনেস ডিসিশন মেকার টাইটেলস অ্যান্ড ইন্টারেস্ট, এরপরে কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিসে যারা আছে আমরা তাদেরকে আমাদের একটা দেখাতে চাই। অথবা কোম্পানিজ ফাউন্ডেড বিফোর, যারা 2000-এর আগে যাদের কোম্পানি তৈরি হয়েছে আমরা তাদেরকে আমাদের অ্যাড দেখাতে চাই। এরপরে কোম্পানি ফাউন্ড বিটুইন 2000 এন্ড 2009-এর মধ্যে যারা আছে তাদেরকে আমাদের অ্যাড দেখাবো। অথবা কোম্পানিজ ফাউন্ডেড বিটুইন এইরকম, অথবা কোম্পানির রেভিনিউ যাদের 1 থেকে 10 লাখ, 10 মিলিয়ন, 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন, আমরা তাদেরকে আমাদের অ্যাড দেখাবো। 1 মিলিয়নের যাদের কম, 1 মিলিয়নের যাদের বেশি, যাদের কোম্পানির এমপ্লয়ি সাইজ 1 থেকে 10, যাদের 100 থেকে 500, এগুলো কেন দেখাবো? কারণ এগুলো বিভিন্ন কারণে আমাদের লাগতে পারে। ধরেন আপনি একটা ইভেন্ট চালান, অথবা ধরেন একটা কনফারেন্স হল ভাড়া দেন, আপনি চান যে কর্পোরেট লোকজন ভাড়া নেই, তাহলে আপনি এইভাবে টার্গেট করতে পারেন যে যাদের এমপ্লয়েড সংখ্যা বেশি আমি তাদেরকে অ্যাড দেখাবো যেন তারা এটা দেখে আমার এখানে কোনো একটা ইভেন্ট ভাড়া করে আর কি। তো এরকম বিভিন্ন কারণে আমাদের এইভাবে অডিয়েন্সকে টার্গেট করা লাগতে পারে। কম্পিউটেশন অ্যান্ড ম্যাথমেটিক্স নিয়ে যারা কাজ করে, কনস্ট্রাকশন অ্যান্ড এক্সট্রাকশন নিয়ে যারা কাজ করে, এডুকেশনাল লাইব্রেরি নিয়ে যারা কাজ করে, ফার্মিং ফিশিং, এগুলো নিয়ে কাজ করে। যেমন ধরেন আপনি একটা অ্যাড চালাচ্ছেন, সিনজেন্টা কোম্পানির একটা অ্যাড চালাচ্ছেন, তার মানে ফার্মিং ফিশিং ইন্ডাস্ট্রিতে যারা আছে আপনি তাদেরকে একটা দেখাতে পারেন।
ফুড অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে যারা কাজ করে, ইন্ডাস্ট্রিতে যারা আছে, আপনি এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চাচ্ছেন যেখানে এই ধরনের লোকজনকে লাগবে। ধরেন আপনি গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিছু একটা করতে চান, তাহলে এই ধরনের লোককে আপনি অ্যাড দেখাতে চান। এরপরে ধরেন হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা আছে, ধরেন আপনি এই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট বিক্রি করেন বা মেডিকেল ইকুইপমেন্ট বিক্রি করে এইসব প্রতিষ্ঠানের অ্যাড চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিসের সঙ্গে যারা আছে আপনি তাদেরকে একটা দেখাবেন। আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসের সঙ্গে যারা আছে আপনি তাদেরকে একটা দেখাতে চান, সো এই ক্ষেত্রে আপনি এটা টার্গেট করবেন। আইটি ডিসিশন মেকার যারা আছে যদি তাদেরকে দেখাতে চান এটা টার্গেট করবেন। ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার সার্ভিসেস এটা দেখাবেন। এরকম আমাদের এখানে হাজারো অপশন আছে। তো এইগুলোর উপর বেস করে আমরা আসলে আমাদের অডিয়েন্সটাকে টার্গেট করতে পারি। যদিও এখানে আরো অনেকগুলো অপশন ছিল, সেগুলো নিয়ে আমরা কালকে ডিটেলসে বেশি বেশি আলোচনা করব। তো এইটা আমরা নর্মালি শিখলাম হচ্ছে এডুকেশনের উপর বেস করে আর ইন্ডাস্ট্রির উপর বেস করে। এরপরে যদি আমরা দেখি প্লেসমেন্ট, যে আমার এই অ্যাডটা আসলে কোথায় কোথায় প্লেস হবে, আমরা চাইলে এই প্লেসমেন্টটা বলে দিতে পারি যে এই অ্যাডটা আসলে কোথাও কোথায় কোথায় প্লেস হবে। ওকে, এডিট প্লেস কন্ট্রোল, এটা দরকার নেই আপাতত। অ্যাডভান্টেজ প্লেসমেন্টের মধ্যে যদি যাই, আমরা চাই হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট কোথায় কোথায় হবে। দেখেন, ফেসবুক চাইলে এই অ্যাড ফেসবুক ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক সব জায়গায় আমার অ্যাডটা চলে যাবে। তো আমি আপাতত ইনস্টাগ্রামে চালাতে চাচ্ছি না, আমি শুধুমাত্র ফেসবুক অ্যাড চালাতে চাই। সো এই দুইটা উঠাই দিয়ে আমি জাস্ট বলে দিলাম যে আমার অ্যাডটা শুধুমাত্র ফেসবুকের মধ্যে চলবে। এরপরে যে অপশনটা, ফেসবুক আসলে কোথায় চলবে, ফেসবুক ফিডে, ফেসবুক প্রোফাইলের ফিডে, ইনস্টাগ্রাম ফিডে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, এরপরে ফেসবুক রাইট কলামে থাকবে কিনা, ইনস্টাগ্রাম এক্সপ্লোরারে থাকবে কিনা, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার হোমে থাকবে কিনা, মেসেঞ্জার ইনবক্সে থাকবে কিনা, ফেসবুক বিজনেস এক্সপ্লোরে থাকবে কিনা, থ্রেডে থাকবে কিনা, এইরকম করে। বা ধরেন স্টোরিজ স্ট্যাটাস বা রিলস এর ক্ষেত্রে কোথায় কোথায় থাকবে, ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম প্রোফাইল রিলস, ফেসবুক রিলস, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এরকম কোথায় কোথায় থাকবে। এখানে এখানে অনেক অপশন আছে। এইগুলো অপশন ধরে ধরে আমরা বলে দিতে পারি যে এইসব এইসব জায়গায় আমার অ্যাড গুলা সার্ভ হবে। তো এইটা মেইনলি গেল হচ্ছে আমাদের ফেসবুকের একটা অ্যাড ম্যানেজারের ভিতরে ক্যাম্পেইন এবং হচ্ছে অ্যাড সেট। আমরা নেক্সট দিন এইখান থেকে আমাদের আরো যে কিছু টার্গেটিং ছিল আমরা এইগুলো দেখব, এবং এইগুলো দেখার পাশাপাশি আমরা হচ্ছে কিভাবে একটা প্রপার অ্যাডকে ডিজাইন করতে হয় এইটা দেখে আমরা অ্যাডটা রিলিজ করার চেষ্টা করব। তো আশা করতেছি আমরা কালকের মধ্যেই সরাসরি একটা অ্যাড কিভাবে রান করতে হয় ওই পর্যন্ত আমরা শিখে ফেলবো। এখন এইগুলোর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন বা প্রবলেম আছে কিনা, থাকলে আমাকে বলেন, আমি এগুলো অ্যান্সার করব। ভাই আমার মূল প্রবলেম হলো স্যার ক্যাম্পেইন আমার এ। একটা প্রশ্ন আছে এদিকে স্যার। জি বলেন। হলো যে এই যে আমরা প্লেসটা যখন সিলেক্ট করলাম, তো এটা ফেসবুক এটা মানে কিভাবে সে লোকেট করবে যে মানে এটা ওই এরিয়াতে? কারণ এখানে দুইটা সম্পূরক প্রশ্ন আমি করি স্যার। যেমন সে কি স্যাটেলাইট ইউজ করবে, নাকি আমরা যে এই সিমের যে আমরা ইউজ করি, যে আমরা সিম নেটওয়ার্ক ইউজ করি, ফেসবুক সে কোনটা দিয়ে লোকেট করবে, মানে এই নিয়ে আচ্ছা, মানে এটা এই লোকেট লোকেশনটা করবে সে এইভাবে, কিভাবে? যখন আমরা দেখেন ফেসবুক ব্যবহার করি তখন ফেসবুক আমাদের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নেয়, আমাদের লোকেশন জি। অ্যাক্সেস নিয়ে নেয়। আমরা যখন গুগল হ্যাঁ। ব্যবহার করি, গুগলে লগ ইন করি, তখন গুগল আমাদেরকে বলে যে তোমার লোকেশন অ্যাক্সেস দিয়ে দাও। তো আমরা জি। যেখান থেকে ফেসবুক ব্যবহার করতেছি, ফেসবুক অ্যাপস আমাদের লোকেশনটাকে ট্র্যাক করে করে ফেসবুকের সার্ভারে পৌঁছায় দেয় যে এই ব্যক্তিটা এখন এইখানে আছে, 3 দিন আগে এইখানে ছিল, 5 দিন আগে এই জায়গায় ছিল। এই তথ্যগুলো ফেসবুক অ্যাপসই হচ্ছে ফেসবুকের সার্ভারে পাঠিয়ে দেয়। এবং আমরা যখন লোকেশন টার্গেট করি, ফেসবুক তখন ওদের সার্ভারে আমাদের কোন অ্যাড্রেসে আমরা আসি, কোন লোকেশনে আসি, এইটার উপর বেস করে সে ওই প্লেসমেন্টটাকে ঠিক করে। হ্যাঁ আমি সেটাই বুঝছি, কিন্তু আসলে আমার প্রশ্নটা ছিল যে আমরা যে নেটওয়ার্কটা ইউজ করতেছি, হ্যাঁ আমরা তো হয়তো বা ব্রডব্যান্ড ইউজ করি বা আমরা সিম নেটওয়ার্ক ইউজ করি। ব্রডব্যান্ডের সঙ্গে তো কোনো ও- সম্পর্ক নাই। ধরেন ফেসবুকে আপনি মানুষকে ছবি পাঠাইতে গেলে কি বলে ফেসবুক, আমাকে তুমি গ্যালারির অ্যাক্সেস দাও, বলে না? হ্যাঁ সেটা দিচ্ছে, ধরেন কিন্তু মানে ধরেন গ্যালারির অ্যাক্সেস দিলেন, দেওয়া মানে কি আপনি জানেন হ্যাঁ, আপনার পুরা গ্যালারির যত ছবি আছে ফেসবুক সব দেখতে পারে? হ্যাঁ সেটা পারে, সেটা বুঝছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে মানে মা- মানে কোন থ্রোতে সে নিচ্ছে? আমার কি সিমের থ্রোতে নিচ্ছে, নাকি সে সরাসরি স্যাটেলাইট থেকে সে কানেকশন দিয়ে নিচ্ছে? আপনি যখনই ফেসবুকের অ্যাপস ব্যবহার করতেছেন ইন্টারনেট ব্যবহার করে, হুম। তখন তো ফেসবুক আপনার লোকেশনের অ্যাড্রেস নিয়ে নিছে।
নিয়ে এনে তার সার্ভারের মধ্যে রেখে দিছে। এখন আপনি ইন্টারনেটে না, কিভাবে যুক্ত হচ্ছেন এটা আপনার ব্যাপার। আপনি ব্রডব্যান্ডে যুক্ত হতে পারেন, আপনি ফোন নেটওয়ার্কে যুক্ত হতে পারেন, আপনি রেডিও ফ্রিকোয়েন্সিতে যুক্ত হতে পারেন। এটা সম্পূর্ণ আপ টু ইউ। আপনি যখনই ফেসবুকের সার্ভারের সঙ্গে কানেক্ট হয়েছেন, সামহাও যেভাবেই হোক, ফেসবুক আপনার তথ্য নিয়ে তাদের সার্ভারে রেখে দিছে। এখন এটা আপনি কোন জি আমার নেটওয়ার্কে প্রশ্ন হবেন, এটাই ছিল আর কি। এটা কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে। আপনি ফেসবুক চালাচ্ছেন মানে আপনার কম্পিউটারটা বা আপনার ফোনটা ফেসবুকের সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এবং সে তখন কি করছে, এই আচ্ছা ডিভাইসটা কোথায় আছে, ওকে এই লোকেশনে, ওকে তার লোকেশনটা আমি ট্রেস করে রেখে দিই, দিয়ে দিছে। এইটা আর কি। ওকে ঠিক আছে। ওকে, আর কে তা যেন আমি কি একটু করতে আমার চাচ্ছিলেন? জি। মনিটরটা শেয়ার করতে চাচ্ছিলাম। ও, মনিটর শেয়ার করবেন? আচ্ছা, তাহলে আমারটা একটু আমি জি। অফ করে আপনারটা শেয়ার করবো। আচ্ছা, কি আপনারটা শেয়ার বাটনে ক্লিক করব? না, শেয়ার হবে না, দাঁড়ান আপনাকে আমি কো হোস্ট বানাই, নাহলে হবে না। হ্যাঁ, এখন শেয়ার করেন। আচ্ছা, এটা হলো আমার ইয়াটা। হুম। তা আমার এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এখানে আমার এই ক্যাম্পেইন, মানে এটা আমার একটা পেজ, আলমাকিনা সুইং মেশিন, আমি একজনের পেজে কাজ করতাম। হুম। তো হুম। এখানে আমার এই মানে এটা হলো আমার পেজের নাম, এর আন্ডারে আমার অ্যাকাউন্ট যখন আমি ঢুকি তখন একটা ছিল, অটোমেটিক আরেকটা কিভাবে হলো আমি জানি না। আচ্ছা, আমি বলি শোনেন, আহ, এখানে যে ব্যাপারটা হয়েছে ওটা ওই, এটা একটা বিজনেস পোর্টফোলিও। এই জি। বিজনেসের আন্ডারে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। জি। ওই যে দেখেন, এটা যেটা কি, আল মাকিনা সুইং মেশিন, এইটা হচ্ছে, এটার আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও। একটা বিজনেসের আন্ডারে আমরা এতক্ষণ যে কনসেপ্টের মধ্যে আছি সেটা হচ্ছে ধরেন শুধুমাত্র অ্যাড ম্যানেজার। আর একটা ফেসবুকের আছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। বিজনেসের সুইটের কাজ হচ্ছে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট, মাল্টিপল বিজনেসকে সে ম্যানেজ করে। তো ওইটা হচ্ছে ওইটা। আর আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে আদার্স অ্যাসেট, এখানে ক্লিক করেন। হুম, হ্যাঁ, এখানে কিছুই দেখা ক্লিক নাই। করলে এইটার আন্ডারে হচ্ছে আপনার দুইটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে। এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাড অ্যাকাউন্ট। এখন মানে ফেসবুক, আমার এমনিতে এটা হয়তো আপনি অনেক আদার্স আগে আন্ডারে ক্রিয়েট আছে কিন্তু করছেন, আমার হ্যাঁ। এটার আন্ডারে নাই। না, ওটার আন্ডারে নাই। ওই যে দেখেন, ওটার আন্ডারে ছোট করে লেখা জিরো অ্যাড অ্যাকাউন্ট, ওটার আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। জি জি। এটা হচ্ছে আচ্ছা আপনার আচ্ছা। নিজের প্রোফাইলের তাহলে আন্ডারে না, দুটো অ্যাড আপনি অ্যাকাউন্ট প্রথমে আছে। যেটা দেখাইলেন যে একটা ক্যাম্পেইনের মধ্যে আপনার 500টা না কয়টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যাবে, কি সেটা কি না, ওটা অ্যাড আমার অ্যাকাউন্ট এই না যে তো, ওটা যেমন হচ্ছে অ্যাড সেট। ওইটা অ্যাড অ্যাকাউন্ট এতগুলো তৈরি করা যায় না। নর্মালি এখন একটা থেকে সর্বোচ্চ দুইটা তিনটা পর্যন্ত করতে দেয়। কিন্তু যারা আসলে ফেসবুকে অনেক টাকা খরচ করে, ফেসবুক সেইটার সাপেক্ষে মাঝে মাঝে তাদেরকে আরো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার অ্যাক্সেস দেয়। কিন্তু আগে একটা সময় ছিল যে টাইমে আপনি দুইটা তিনটা অ্যাড অ্যাকাউন্ট ইজিলি তৈরি করা যেত, কিন্তু এখন ফেসবুক আর ওই অ্যাক্সেস দেয় না। এখন সর্বোচ্চ নতুন অ্যাকাউন্টগুলোতে দেখা যায় যে একটা বা দুইটা অ্যাকাউন্ট তৈরি করতে দেয়। এবং আপনার যদি আসলে আরো বেশি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার দরকার পড়ে, সেই ক্ষেত্রে আপনি যদি অনেক ডলার স্পেন্ড করেন, 500, 1000, 10,000, 20,000 ডলার স্পেন্ড করতেছেন, এটার উপর বেস করে ফেসবুক হচ্ছে পরবর্তীতে আরো দু একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ করে দেয়। আর আমি যেটা দেখাচ্ছি সেটা অ্যাড অ্যাকাউন্ট না, সেটা হচ্ছে অ্যাড সেট, অ্যাডস, এইগুলো। আচ্ছা, তাহলে আমার মানে এগুলাকে তাহলে বলা বলা এটা হয় তো একটা, পোর্টফোলিও নাকি, যে এটা আলমাকির হ্যাঁ, একটা এটা জাস্ট পোর্টফোলিও, একটা আদার্স বিজনেস, একটা পোর্টফোলিও বিজনেসের একটা, হ্যাঁ, নাকি? বিজনেস পোর্টফোলিও। ওই যে দেখেন না, নিচে লেখা আছে ক্রিয়েট এভাবে আমি কি বিজনেস, মানে বিজনেস পোর্টফোলিও। ঠিক সেম ভাবে ওটা একটা বিজনেস পোর্টফোলিও। এভাবে চাইলে আমি অনেকগুলা হ্যাঁ, পোর্টফোলিও বিজনেস খুলতে পারবো নাকি? পোর্টফোলিও খুলতে পারবেন, জি। আচ্ছা, তাহলে একটা পোর্টফোলিও আন্ডারে কয়টা অ্যাকাউন্ট থাকবে? এখন পোর্টফোলিওর সঙ্গে মানে অ্যাড অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই, তবে ফেসবুক যেটা বলে, একটা ফেসবুক আইডি মানে একটা পেজ, একটা বিজনেস, একটা অ্যাড অ্যাকাউন্ট, মানে সবকিছু একটা একটা আকার রাখা। ফেসবুক বলে যে এটা ভালো, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় না। ধরেন আমি মানুষকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, আমার তো জি। একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলে হবে না, বা আমার একটা পেজ থাকলে হবে না, জি। বা আমার একটা বিজনেস থাকলে হবে না, আমার অনেক বিজনেস থাকবে। কিন্তু ফেসবুক বলে যে সবকিছু একটা একটা থাকা ভালো, একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা বিজনেস, একটা পেজ, এরকম। এখন আমি যদি আরেকজনকে সার্ভিস দিতে চাই সেক্ষেত্রে আমি এই কোথায় অ্যাকাউন্ট খুলবো? আপনার শোনেন, কি- আমি বলি, আমরা এই এই কনসেপ্টে 2 দিন পরে আসবো আবার আরো, তখন আপনার এই বিজনেস কনসেপ্টটা ক্লিয়ার হবে। আপনি যদি কাউকে সার্ভিস দিতে চান,
তাকে আপনি নর্মালি এটা বলতে পারেন যে সে তার পেজের অ্যাক্সেস আপনাকে দিবে, অ্যাডমিন বানিয়ে দিবে, আপনি আপনার এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে তাকে সার্ভিস দিবেন। দেখেন আপনারটা আচ্ছা, অফ করেন, আমি আমারটা আবার চালু করি, আপনাকে দেখাই। মানে আমার এই বিষয়টা আসলে খুব মানে কনফিউশন লাগে, মানে এটা আমি আমি বুঝতেছি এটা না। এটা ক্লিয়ার হয়ে যাবে, ধরেন আজকেই এটা ক্লিয়ার হবে না, 2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, আরো 2 দিন 3 দিন ক্লাস করে আচ্ছা, আমি এটা কি ক্লিয়ার স্টপ হয়ে যাবে। শেয়ার দিব? হ্যাঁ, আপনি স্টপ করে আমি কি দেন। স্টপ শেয়ার দিব? হ্যাঁ, স্টপ শেয়ার করুন। যেমন ধরেন আমি চাচ্ছি যে অন্য জনের কাজ করে দিতে। আচ্ছা, এখন আপাতত ধরেন আমি অন্য কোনো কিছু জানি না, অ্যাড সেট ম্যাট সেট কোনো কিছু সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই ধরেন এই মুহূর্তে। ধরেন আমার ওই বিজনেস পোর্টফোলিও সম্পর্কে আমার কোনো ধরনের কোনো জ্ঞান নাই, কিন্তু আমি মানুষকে সেবা দিতে চাই। আমি জাস্ট এইখানে আসব, আসার পর এই যে দেখেন ফেসবুক পেজ লেখা আছে না, আমি যেসব পেজের অ্যাডমিন সেই পেজগুলো এখানে শো করবে। দেখেন আমি যেসব পেজের অ্যাডমিন এই পেজগুলো শো, এই পেজটা কিন্তু আমার না, কিন্তু এটা এখানে শো করতেছে। এইরকম আমি যেসব পেজের অ্যাডমিন সেইগুলো হচ্ছে আমার এখানে শো করবে। যেমন দেখেন এই যে এই ডিজিটা বিজ এই পেজের অ্যাডমিন আমি, কিন্তু এই পেজটা আমার না। আবার গ্ল্যামি বিয়ে এই পেজটার অ্যাডমিন আমি, এই পেজটা আমার না। আমি জাস্ট মানুষের কাছ থেকে অ্যাডমিন অ্যাক্সেসটা নিছি। অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে এখন আমি ধরেন তার পেজে অ্যাড চালাবো, জাস্ট এইখানে যাব, এটা একটা বিজনেস গ্ল্যামি বিয়ে, এটাতে গেলাম, গিয়ে ধরেন এই যে শূন্য স্পাইসেস, এইটা আমি অ্যাডটা চালাবো, জাস্ট এখানে ক্লিক করব, আমার এইটা এখানে অ্যাড হয়ে গেল। আমি এখন তার এইখানে এগুলো ঠিকঠাক করে নেক্সটে গিয়ে গিয়ে আমি আমার একটা রান করে দেবো, হয়ে গেল। এটার জন্য আমার কোনো কিছু করতে হবে না। এবং এটা কোন অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে গেল, এই যে আমার এখানে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, সরি, আমার এখানে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই যে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমার এই অ্যাডটা যে আপনি এখানে রান। যে অনেকগুলো অ্যাকাউন্ট শো করতেছে, হ্যাঁ, এটা 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 বিভিন্ন কিভাবে শো করবো? জনের, মানে দেখেন এগুলা এগুলো বিভিন্ন কোথা থেকে অ্যাড করছেন? বিভিন্ন মানে বিজনেস, এগুলো অ্যাড করছেন কি? এগুলা বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করা আছে। এটা যখন বিজনেস পোর্টফোলিও বিজনেস আপনাকে দেখাবো, পোর্টফোলিওতে? হ্যাঁ, তখন আপনি এটা বুঝতে পারবেন যে কিভাবে অ্যাড অফিসে আচ্ছা, এটা চাইলে ডিলিট করা যায় না এরকম বিষয়টা? ডিলিট করা যায়। আমাকে যদি ওখান থেকে বের করে দেয় তাহলে আমি অটো ডিলিট হয়ে যাবো। এটা তো অন্যের, মানে আমার না। যেমন আমার যেমন দুইটা দুইটা অ্যাকাউন্ট তৈরি না, হয়েছে, এটা ডিলিট আদার্স করা, মধ্যে না দেখলাম, না, তাই এটা আমি কি ডিলিট চাইলে করে, একটা ডিলিট করতে না পারবো? না না না, এটা কোনো এখান থেকে ডিলিট করা যায় না। এটা তো আপনার নিজস্ব, এটা তৈরি করে ফেলছেন, এটা ডিলিট করবেন না, এটা আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনার ওই বিজনেস ঠিক আছে ভাই, এটা পোর্টফোলিও নিয়ে যেতে হবে না, আপনি একটু জাস্ট এখান থেকে, আমি বলি আপনি মানুষকে সার্ভিস দিবেন, আপনি এখানে ঢুকবেন, এখান থেকে আপনার যে দুইটা অ্যাড অ্যাকাউন্ট সেখানকার যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট এভাবে সিলেক্ট করবেন, করার পর ঠিক সেম ভাবে আমরা যে এরকম ক্যাম্পেইনের মধ্যে গেলাম, হয়ে গেল, এই যে ক্যাম্পেইনের মধ্যে যাবেন, যাওয়ার পর একটা অ্যাড সেটের মধ্যে আমরা যে ছিলাম, সরি, এখন আমার তো একটা অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে আছে, তাহলে এখন কি ওটা করব? দিয়ে চালাতে পারবেন না। আরেকটা যেটা আছে ওইটাও যদি রেস্ট্রিক্টেড করে দেয়? করে দিবে না এটা, ওটা অন্য কোনো কারণে করে দিচ্ছে আর কি, কোথাও কোনো ফল্ট করছেন যে কারণে করে দিচ্ছে আর কি। আচ্ছা, জাস্ট এইখানে আমি আসবেন, অনেক আসার ট্রাই পর করছি আপনি যে রেস্ট্রিক্টেড ওঠানোর পেজের জন্য, কিন্তু অ্যাডমিন, পারিনি। সে আমারও নিজের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট, আমার দুটো ফেসবুক অ্যাকাউন্ট, আমি জাস্ট আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটই করছি শুধুমাত্র অ্যাড চালানোর জন্য। আমার যে প্রথম ফেসবুক অ্যাকাউন্ট সেইখানে তারা এমনি ব্লক করে দিছে, ওখানে আমি জীবনে কোনোদিন কোনো অ্যাড চালাই নাই, মানে জন্ম থেকেই সে ব্লক। ও কেন ব্লক, আমি ফেসবুককে বেশ কয়েকবার মেইল করছি, ঠিক করে দেয় না, এনআইডি দিয়ে ট্রাই করছি, পাসপোর্ট দিয়ে ট্রাই করছি, ঠিক করে দেয় না, দিছে ব্লক করে। আমি আর একটা ফেসবুক অ্যাকাউন্ট করছি, খুলে ওটা দিয়ে অ্যাড চালাই। তো ও ফেসবুক মাঝে আচ্ছা মাঝে আচ্ছা। এরকম করে আর কি, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ঠিক আছে? আছে ভাই, এটা যেদিন এটা ক্লাস নেবেন ওই দিন আমার এটা একটু আমার কনসেপ্টটা জি, একটু আপনার ক্লিয়ার ওটা করে আমি দিই। কনসেপ্ট এই আর ক্লিয়ার কি। করে দিব, সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন ঠিক আছে আছে আরো? ভাই, থ্যাংক ইউ। স্যার সেদিন যে রেকর্ডেড ভিডিও দিছিলেন মানে কালকে ইউটিউব দিছি তো। লিংক আকারে হ্যালো। হ্যাঁ, ইউটিউব লিংক আকারে দেওয়া আছে তো। হ্যাঁ, সেটা যদি ক্লাসরুমে দিতেন আগের মতো করে তাহলে আমাদের জন্য কোথায় মানে সেভ দিছি করে এটা? রাখতে সুবিধা হতো। ইমেইলে আসছে কিন্তু ইউটিউব লিংক আকারে, সেটা তো আমাদের ইউটিউবে সেভ হচ্ছে কিন্তু আমরা তো ফাইল আকারে ডেস্কটপে সেভ করতে পারতেছি না। ওটা এসএস দিয়ে সেভ করা যায়, আর আমি ওইটা ওই লিংক ওইখানে দিলে প্রবলেম আছে। ধরেন আমি এটা ইউটিউব লিংক এই কারণে দিছি যে আমার তো গুগল ড্রাইভে একটা নির্দিষ্ট জায়গা আছে, আমি ধরেন 5-7টা ক্লাস নেই বা 10টা ক্লাস নেই, এখন এক মাসে যদি আমি 10-15টা ক্লাস নেই, আমার গুগল ড্রাইভের জায়গাটা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে জানেন, 1 মাস বা 1.5 মাস পরে আমার সবগুলো ভিডিওকে ডিলিট করে দিতে হবে। তাহলে কি হবে, অনেকেই কি করে লিঙ্কগুলো রেখে দেয়, আপনার মতো ডাউনলোড করে না, তারা আবার ক্ষতিগ্রস্ত হয় যে লিঙ্কে ঢুকে ভিডিও পাচ্ছে না।
আপনি আচ্ছা। ইউটিউবে কিভাবে ডাউনলোড করতে আমি আপনাকে দেখাই দিচ্ছি, যে যে কোনো একটা ইউটিউব ভিডিওতে যাবেন, ইউটিউবে যাবেন, যাওয়ার পর ধরেন এইটা আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করব, জাস্ট Looking for a এই trusted ইউটিউব way to লিঙ্কে find যাবেন। remote, যাওয়ার পর freelance, or এই flexible work? FlexJobs connects you with এই যে লিঙ্কের আগে www ডট, এরপরে দুইটা এস লিখবেন, লিখে ইন্টার দিলে দেখবেন যে এখানে ডাউনলোড লিঙ্ক আসছে, ডাউনলোড, অথবা ইউটিউব ডাউনলোডার দিয়ে ওই লিঙ্ক দিয়ে দিলে পরে ডাউনলোড করতে পারবেন। সো স্যার এটা খুব আপনার একটা, লিঙ্কটা একটু ডাউনলোড করে দেখালে ভালো হতো। এই যে আপনার ডাউনলোডে ক্লিক আপনার করলে লিঙ্কটা ডাউনলোড হয়ে না, যাবে। এটা না, এটা না, আপনার লিঙ্কটা। ভাই সব তো একই লিঙ্ক না, এই লিঙ্ক আর ওটা ওই থেকে লিঙ্ক কি? ওটা থেকে ডাউনলোড হচ্ছে না। এইভাবে করে চাইছিলেন? জি। না এই ওইটা, আচ্ছা। 60 পিক্সেল দেখায়। হুম। আর আপনারা যদি চান আমি ড্রাইভে আপলোড করতে পারি, আপনারা যদি সবাই এটাকে মানে ডাউনলোড করে রেখে দিতে চান, আমি ইউটিউবে আপলোড করে দিতে পারি, মানে আপনাকে গুগল ড্রাইভে দিয়ে দিতে পারি, আপনারা ডাউনলোড করে রাখলেন। কিন্তু 2 4 6 মাস পরে যদি হচ্ছে ভিডিও ওখান থেকে আমি ডিলিট করে দিই, এর জন্য কর্তৃপক্ষ দায়ী না আর কি। আর ইউটিউবে থাকলে এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ ইউটিউবে ভিডিও আপলোড করতে কোনো টাকা লাগে না। ড্রাইভে দিয়ে দিলে ভালো হয়, যাদের যাদের লাগবে ডাউনলোড করে নিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে নেক্সট ভিডিও ড্রাইভে দিয়ে দিব, সমস্যা নেই। Okay. সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে কালকে ক্লাস যে নিছেন, আমরা একটা জি। ওই যে পিডিএফ মতো একটা মডিউল পাই স্যার, একটা শর্ট পাই ক্লাসে, ও মানে একটা মডিউল দিলে ভালো হতো না? কি মডিউল? ওই যে প্রত্যেকদিন ক্লাসে স্যার মানে যা শিখা তা একটা পিডিএফ এর পাই আমরা স্যার। এটা আমি দেই না, আমি যেভাবে পড়াই আমি এইভাবেই পড়াই, আমার এখানে কোনো মডিউল শিডিউল নাই। আচ্ছা স্যার। এখানে শীট দেওয়ার তো কিছু নাই। কালকে স্লাইড পড়াইছি, স্লাইড দিছি, আজকে কি পড়াইলাম এটা তো সরাসরি দেখলেন। এখন এখানে আপনাকে আমি কি শীট লিখে দিব বলেন? না কালকে ওই অনেকগুলো পেজ ছিল না হ্যাঁ, কালকে ফেসবুকে। ওই পেজগুলো তো আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা এই যে দেখেন, আপনি মনে হয় দেখেন নাই। এই যে একটু এখানে যাবেন, কই গেল, এখানে তো লিঙ্ক ওপেন করে রাখছিলাম, এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন, এই যে স্লাইড, এই যে লিখে দিছি স্লাইড, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা দেখতে পারবেন, এটা তো আমি দিয়ে দিছি। আপনি এটার কথা বলতেছিলেন? আপনি কি আমার কথা শুনতেছেন? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি এটার কথা বলতেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা দিয়ে দিছি, এই যে দেখেন, আপনারা এখানে যাবেন, এই যে দেখেন স্লাইড লিখে দিছি, ভিডিও লিংকের নিচে স্লাইড লিখে দিছি, এই স্লাইডে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি পাবেন, এখানে ক্লিক করলে এই লিংক পাবেন। ওকে। আচ্ছা, তাহলে আমি আজকের ভিডিও থেকে আমি হচ্ছে আপনাদেরকে এই গুগল ড্রাইভে দিয়ে দিব, সমস্যা নেই আর কি, আপনারা ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন। ওকে, সালাম যদি আলাইকুম। আর, জি বলেন। হ্যালো হ্যাঁ জি, আপনার কথা শুনতে পাচ্ছি। স্যার, থ্যাংক ইউ আপনার আজকের ক্লাসের জন্য। আমার একটা বিষয়, সেটা হচ্ছে যে পরামর্শ যেটা ভিডিও ড্রাইভে দেয়া, তারপর ইউটিউবে দেয়া, এই বিষয়টার ক্ষেত্রে আমার একটা প্রপোজাল আছে। জি বলেন। হচ্ছে আমি কিছু আইটেম বা কিছু ভিডিও আমি অলরেডি ডাউনলোড করেছি, বাট সেটা প্রতিদিন নাও হইতে পারে। কিন্তু আমাদের একটা লাইব্রেরি থাকা দরকার, সেটা হচ্ছে ড্রাইভে, যেহেতু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করলে সব জায়গা মানে ওটা কাভার দিবে না। 15 GB যে স্পেস, এটাতে সব কিছু নাও থাকতে পারে, নাও হইতে পারে। তো সেক্ষেত্রে ইউটিউবে রাখাটা ঠিক আছে, এটা একটা গুড অপশন। সেক্ষেত্রে আমরা একটা প্রাইভেট মানে অ্যাক্সেসেবল, আমরা যারা স্টুডেন্ট, যে কজন পার্টিসিপেন্ট আছি তাদের মধ্যে, তাদের জন্য অনলি মানে একটা ইউটিউব চ্যানেল যদি করা হয়, মানে আমাদের শুধু অ্যাক্সেস থাকবে, বা এই ধরনের পাবলিক নাও করে দিতে পারেন, জি, সমস্যা এটা নেই। একটা তাতে ভালো আমরা মানে ভালো প্রস্তাব, দেখি আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, যদি এইটা আসলে করা যায় খারাপ হয় না আসলে, যে হ্যাঁ, তাতে হচ্ছে কি, এই লাইব্রেরিটা আমাদের জন্য মানে 7 বছরের জন্য একটা থাকতেছে, অ্যাক্সেস থাকতেছে। জি 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 জি। আমাদের যখন যেটা প্রয়োজন, তখন সেটা আমরা যখন যে পজিশনে আটকে যাব,
আজকে টুডে বা টুমরো, ওইটা আমাদের কাজে লাগবে। জি জি জি, এটা বাট অবশ্যই। এই হয়ে কারণ থাকে, ভিডিও এইটা আমি থেকে যদি ডাউনলোড ডাউনলোড করলাম, করা না এটা থাকে, আমার কম্পিউটার থেকে নষ্ট হয়ে যেতে পারে, চলেও যেতে পারে। হ্যাঁ, আর যদি এটা ডাউনলোড করা না থাকে তাহলে এটা পরবর্তী রেকর্ড রাখা যাচ্ছে না, এলোমেলো হয়ে যাবে। মানে টোটাল সিস্টেমটা মানে ক্র্যাশ করবে। জি, এটা একটা গুড অপশন। দেখি আমি কথা বলে দেখি যদি এটা পসিবল হয়। আর দেখি আমার ভিডিওগুলো আমি চেষ্টা করব দুইটা জায়গায় দেওয়ার জন্য, ইউটিউবেও দেওয়ার জন্য, আপনাদেরকে হচ্ছে এই ড্রাইভেও দিয়ে দেওয়ার। যদি হ্যাঁ, কোনো কারণে ড্রাইভে দিল, ড্রাইভে তো আপনার সবগুলান ভিডিও ওই পুরো 3 মাসের বা 2 মাসের ভিডিও থাকবে না, বা হ্যাঁ, 2 3 4 হয়তো মাসের চাইলে ভিডিও না আসলে রাখা পসিবল না। আর রেগুলার ধরেন থাকবে না। প্রতিদিন একটা করে ধরেন জিমেইল অ্যাকাউন্ট খোলাও পসিবল না। জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত দুইটা জায়গায় সেক্ষেত্রে দিয়ে দিব। ইউটিউবের গুলো সবসময় থেকেই যাবে। আর একটা হয়তো টাইম লাইন দিয়ে দিবেন যে এই কয়দিন থাকবে, জি এর জি মধ্যে ডাউনলোড করে নিতে ডাউনলোড হবে, করে নেন, এরপরে হ্যাঁ। হ্যাঁ, মিনিমাম থাকবে দুই না। দুই 2 মাস বা 3 মাস থাকবে, এটা নিশ্চিত। মিনিমাম 2 3 মাস থাকবে, এর মধ্যে সবাই ঠিক ডাউনলোড আছে, করবে। এটা এবং ড্রাইভের যারা দুই ক্ষেত্রে তিন হতে মাসের পারে, মধ্যে যাদের কিন্তু প্রয়োজন, আমার মনে ইউটিউবে, হয় সবাই ডাউনলোড করেই নিবে। হ্যাঁ না সেটা ঠিক আছে, কিন্তু ইউটিউবের জন্য অল জায়গা, সব জায়গা থেকে অ্যাক্সেস করার জন্য একটা জায়গা আমাদের থাকতেই হবে। সেটা আমাদের ব্যাচের নাম দিয়ে হইলেও হতে হতে পারে, অথবা যে কোনো একটা আইডেন্টিফিকেশন দিয়ে জি একটা জি। চ্যানেল ওপেন করে কাইন্ডলি আমাদের জন্য সেটা অ্যাক্সেসিবল করে দিবেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ওইটা করে দেওয়ার ট্রাই করবো অবশ্যই। জি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দিন আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।